আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং তোমাদের আজকের আমাদের মেগা ম্যারাথন ক্লাসের দ্বিতীয় দিনের অর্থাৎ তৃতীয় নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা আমাদের বিখ্যাত কবিতা, যেটার জন্য আমাদের কবি কাজী ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়, ওই কবিতাটা আমরা আলোচনা করব এবং পাশাপাশি রেইনকোট যে গল্পটা রয়েছে ওইটা আলোচনা করব এবং প্রত্যেকটা লাইন বাই লাইন, এবং তোমাদের বাংলার প্রিপারেশন কিন্তু পুরোটাই হয়ে যাবে। তো যথারীতি আমি যেটা বলি সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু করে জানাবে। এবং যারা হচ্ছে তোমার ওই যে ক্লাসটি এখন শেয়ার করো নাই, সবাই একটু করে শেয়ার করে দিবা, তারপর হচ্ছে আমরা ক্লাসেই চলে যাব। দু এক মিনিট অপেক্ষা করবো তোমাদের জন্য আমরা। তো আর আসলে বেশি সময় নষ্ট করব না আমরা, আমি একটু করে সবাইকে শেয়ার করে দিই ক্লাসটি। গ্রুপে শেয়ার দেওয়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে গ্রুপে শেয়ার দেওয়া হয়ে গিয়েছে, তাহলে আমরা এবার ক্লাসে চলে যাইতে পারতেছি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায়। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় বিদ্রোহী কবিতা থেকে কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে লিখে দিব এবং পাশাপাশি বিদ্রোহী কবিতার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পড়াবো। পাশাপাশি কবি কাজী ইসলামের পরিচিতি কিন্তু আমরা পড়েছি, তারপরেও এছাড়াও আরও কিছু পরিচিতি আছে যেগুলো আমাদের হয়তো ব্যক্তি জীবনগুলো আসলে পড়ি নাই, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব এবং বিদ্রোহী কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা তো থাকবেই। তো সবাই আশা করি আমাদের সাথে এখন ৭৬ জন যুক্ত হয়েছে, সবাই আশা করি একটু যুক্ত হয়ে যাবো। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকে দিচ্ছে এখনও, তো আমরা আর ১ মিনিট একটু অপেক্ষা করবো, ধৈর্য ধরবো। সবাই একটু তাড়াতাড়ি জন হয়ে যাও, ততক্ষণে তোমাদের কমেন্ট আমি পড়ি। কামরুন নাহার কমেন্ট করেছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রাহাত কমেন্ট করেছে, ভাইয়া আসসালামু আলাইকুম। সামিহা আফরিন, মোহাম্মদ নুরনবী, নাজমুল হুদা রয়েছে আমাদের সাথে, পল্লব মল্লিক রয়েছে এবং আরেকটা চাইনিজ চ্যাং চুং পং একটা রয়েছে, যদি আমি নাম জানি না। যাক, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তুমি আসলে নামটা এরকম কেন আমি বুঝতে পারি নাই। ওকে ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। স্নিগ্ধা সূচি রয়েছে আমাদের সাথে, প্রিয়ন্তে হ্যালো হাই। মাহিন আলম ইব্রাহিম সালাম জানিয়েছে, ওয়ালাইকুম সালাম। স্যার নাস্তা করে আসবো, এখন রাখি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি নাস্তা করে আসো। স্যার তো ভাইরাল, দীপ্তা তোমরা ভাইরাল করে দিয়েছি। মুনতাসির কামাল আবিদ রয়েছে আমাদের সাথে, আমার প্রিয় স্টুডেন্ট, এবং হচ্ছে আরও রয়েছে পারমিতা বণিক, আমাদের সবচেয়ে কাছের এক স্টুডেন্ট পারমিতা বণিক মৌ, যে একটা ক্লাসও মিস দেয় না। এখানে অনেকেই আছে যারা একটা ক্লাসও মিস দেয় নাই, এবং শাকিল স্যারের বক্ত যে তারপর হচ্ছে কি, আসলে তোমাদের সবাইকে আমার হৃদয়ের একদম গহীন থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকবারের মতো আমি যে কথাটা বলি সেই কথাটা বলে আজকে ক্লাস শুরু করেছি। তোমরা কে রাখবা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে সম্ভব। তোমার যদি জ্ঞান সীমাবদ্ধ থাকে, আমি ক্লাস করবো না, আমি যা পড়েছি তাই দিয়েই আমাদের হয়ে যাবে, তাহলে কিন্তু আসলে তোমার হবে না। আমার ইয়াটা আনি দেন, তাহলে ঠিক আছে। তাহলে তোমাদের জ্ঞান সীমাবদ্ধ থাকলে বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা হচ্ছে শিক্ষা পত্রিকার হেডলাইন, যেটা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী সম্পাদনা করতেন, এবং এই পত্রিকার সাথে আমাদের কিন্তু আবুল ফজল জড়িত। এখান থেকে আমি এমসিকিউ শিখে ফেললাম। তো তুমি একটা জিনিস খেয়াল রাখবা, যেদিন থেকে তুমি নিজেকে তোমার নিজের মনে হবে আমি সব কিছু জানি, সেদিন থেকেই তোমার পতন শুরু। খেয়াল রাখবা, তুমি সব কিছু কখনো জানো না, তোমাকে শিখার অনেক কিছু আছে, সেজন্য তোমাকে শিখতে হবে। তো সর্বপ্রথমে সবার সবচেয়ে কমন কোয়েশ্চেন হচ্ছে, স্যার বিদ্রোহী পরীক্ষার মধ্যে বিদ্রোহী কবিতা থেকে সৃজনশীল কি আসবে, এমসিকিউ আসবে। ভাই দেখো, এখানে এমসিকিউ আসার অনেকগুলো পয়েন্ট রয়েছে। এখানে এমসিকিউ যে কোনোভাবে ঘুরে করতে পারে। এখানকার শব্দরত্ব, এই লাইন দ্বারা কী বোঝায়, বা এখানে এই লাইন দ্বারা কী ফুটে উঠেছে, এখানে মানে এমসিকিউ করার অনেকগুলো ওয়ে রয়েছে। তোমরা একটু শেয়ার করে দাও, ক্লাসটা এখনো কিন্তু কেউ শেয়ার করেন, আমি একটু শেয়ার করি। আমি আরও বলে গেছি তোমার সাথে কথা বলতে বলতে, আমি একটু শেয়ার করে দিই। প্রচুর পরিমাণে কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যা পারো তা করো কমেন্ট। কেমন? ওয়ালাইকুম আসসালাম। রাধিহা সাবিহা কেমন? সাব্বিরা সদরে আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায় ভালো আছি, তোমরা অলরেডি আমাকে ভাইরাল করে দিচ্ছ। যাক, ওকে, হ্যাঁ। তো এই যে যেটা বলছি, হ্যাঁ, তো সিকিউর টপিকগুলো আমরা বলে দিব, তার জন্য সর্বোচ্চ আমাদের শেয়ার চাই। সেই জন্য তোমরা একটু সর্বোচ্চ শেয়ার করে দাও ক্লাসটি, তাহলে আমরা সিকিউর টপিকগুলো, হ্যাঁ, এখানে যে টপিকগুলো আছে সেগুলোকে আমরা কি করব, শেয়ার করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে এবার সর্বপ্রথমে আমরা বিদ্রোহী কবি কাজী ইসলাম সম্পর্কে কিন্তু আগে পড়েছি, তেমন পড়বো না। যে টপিকগুলো আমাদের আমার মনে হয়েছে পার্সোনালি এগুলো আরও গুরুত্বপূর্ণ, এগুলো তো আমি যখন আমার পথ পড়িয়েছি তখন হয়তো পড়ে না আমার স্টুডেন্টদেরকে, তো সেই জন্য সেগুলো আর একটু করে বলে দিচ্ছি। ভাই আরেকবার করে শেয়ার প্লিজ প্লিজ প্লিজ। এখানে মাত্র 3টা শেয়ার হয়েছে, তাও আমরা করেছি যেগুলো শেয়ার ডাউন। আশিক শান্ত করেছে, উম্মে শেয়ার অ্যান্ড মেনশন ডান, থ্যাংক ইউ, ধন্যবাদ। হয়তো ও করেছে। নুসরাত, আমার তো কমেন্ট পড়ি না, নুসরাত জাহানের কমেন্ট পড়ি না বলতেছে।
পড়াই না। আচ্ছা যাক স্যার, এখন সবার কমেন্ট পড়ার চেষ্টা করব, সবার সাথে গান হবে, আড্ডা হবে। প্রথমে পড়ালেখা, কারণ হচ্ছে আমি দেখো এখন কিন্তু কোনো প্ল্যাটফর্ম এইভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদেরকে পড়াই দিচ্ছি কিনা হয়তো আমার জানা না, কিন্তু আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা অধ্যায় অফলাইনে যেভাবে পড়াই যথেষ্ট পরিশ্রম করে 3টা থেকে ক্লাস নিচ্ছি, কালকেও নিয়েছি, আজকেও নিচ্ছি, আগামী কালকেও নেব, এমন করতে করতে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাস দিব। জাস্ট বিনিময়ে তোমাদের কিন্তু একটা কষ্টও করতে হচ্ছে না, জাস্ট শেয়ার বাটনে একটু চাপ দিতে হচ্ছে, এতটুকুই। কেমন? তো আসলে অনেক কথা বলে ফেলছি, এখনো কিন্তু স্টুডেন্ট কম, হয়তো অনেকেই পড়তে বসে গেছে, তা আমার সাথে বড় আজকে সমস্যা তো নাই, শেয়ার করলে কিন্তু হয়ে যাবে। 200 পার হলে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, 196 হয়েছে, আর 4জন হলে আমরা ক্লাস শুরু করতেছি। ধন্যবাদ পলব মল্লিক, সবার শেয়ার ডান, ধন্যবাদ 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 সবাইকে। দেখো ভাইয়া হয়ে যাবে তখন আমি ক্লাস শুরু করে দিই। তাহলে বিদ্রোহী কবিতা তোমাকে মনে রাখার জন্য তোমাকে বারবার করে বলেছি ভাইয়া, আমরা একটা জিনিস মনে রাখবো, ও বিবি। মনে করো তুমি তোমার বিবিকে ডাকতেছো, তো তুমি সুন্দর করে রোমান্টিক করে রাখবা, ও বিবি, ও বিবি। এই জিনিসটা আমি মজার ছলে শিখলো, দেখবা তোমাদের কিন্তু কমন ছল আসবে এখান থেকে। স্যার কি শিখাইছে? ও বিবি, আর কিছু মনে রাখবো না আমরা, ও বি বি, ও বি বি। ও বিবি মানে কি? অ দিয়ে হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। কোন কবিতা নেওয়া হয়? বি দিয়ে বিদ্রোহী কবিতা নেওয়া হয়। কোন কবি লিখেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছে। তাহলে বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। এবং এই যে বিজলি পত্রিকাটা কেমন, মাসিক না সাপ্তাহিক? তখন তুমি বলবা সাপ্তাহিক। বুঝাইতে পেরেছি? এতটুকু তো সবার ক্লিয়ার। এটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। এখন ভাইয়া মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো আমরা কেমনে মনে রাখবো বলো তো? একটা টেকনিক আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো অনেকেই জানো, তারপর বলি। তোমরা লিখবা আসো আসো কিশো, আসো মা প্রবি, আসো মা প্রবি। ভাইয়া একদম ক্লিয়ার। এই যে আসো মা প্রবি মনে রাখতে পারবো না, জানি অনেকে পড়েছে, আবার অনেকে জানে না। একটু খেয়াল করো, মা দিয়ে মাত্রাবৃত্ত ছন্দ, মা দিয়ে কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। তাহলে কোন কবিতা? 18 বছর বয়স কবিতা। কোন কবিতা? সোনাতরী কবিতা। কোন কবিতা? প্রতিদান কবিতা। কোন কবিতা? বিদ্রোহী কবিতা। কেমন? এভাবে তোমরা মনে রাখতে পারো, আসমা প্রবি। কেমন? তাহলে এগুলো সবগুলো মাত্রাবৃত্ত ছন্দ। এই 4টা কবিতা ছাড়া আমাদের আর কোনো মাত্রাবৃত্ত ছন্দ আমাদের সিলেবাসে নাই আপাতত। বুঝতে পেরেছি? এবং 27 সালের পরীক্ষার্থী যদি হও বা 26 সালের হও, তাহলে তোমাদের মাত্রাবৃত্ত ছন্দ কিন্তু এখানে শেষ। বুঝতে পেরেছি? এবং তাদের কিন্তু আরো অনেক রয়েছে, সেগুলো আমরা পরে বলবো। তাহলে দেখো, অগ্নিবীণা, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবি, বিজলি পত্রিকা, মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ কেমনে মনে রাখবো? 18 বছর বয়স সোনাতরী, মাত্রাবৃত্ত ছন্দ, প্রতিদান কবিতা, বিদ্রোহী কবিতা। 18 বছর বয়স কবিতা লিখেছেন কে? সুকান্ত ভট্টাচার্য। সোনাতরী কবিতা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিদান কবিতা লিখেছে কে? জসিমউদ্দিন। বিদ্রোহী কবিতা লিখেছে কে? কাজী ইসলাম। দেখো, 18 বছর বয়স কবিতা যিনি লিখেছেন তার নাম সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? কিশোর কবি বলা হয়। সোনাতরী কবিতা যে লিখেছেন তাকে বলা হয় কি? রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে বলা হয় বিশ্বকবি। কেমন? আবার প্রতিদান কবিতা যিনি লিখেছেন তার নাম হচ্ছে জসিমউদ্দিন। কি কবি বলা হয়? পল্লী কবি। বিদ্রোহী কবিতা লিখেছে কাজী ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি বা জাতীয় কবি। কেমন? প্রত্যেকটা কবিতার মধ্যে কবির একটা বৈশিষ্ট্য আছে। যেমন 18 বছর বয়স কবিতা আমাদের যে সুকান্ত ভট্টাচার্য, তার যে কবিতার বিষয়বস্তু সেটা তোমরা দেখেছো বিদ্রোহ, শাসন বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ। আর আমাদের বিশ্বকবি তো সব কিছু নিয়ে লিখেছেন। প্রতিদান সংকলন করা হয় বালুচর থেকে, জসিমউদ্দিন লিখেছেন। এবং জসিমউদ্দিনের কবিতার বিষয়বস্তু ঘুরাই ফিরাই পল্লীগ্রাম নিয়ে, মানে হচ্ছে গ্রামীণ জীবন নিয়ে। আর বিদ্রোহী কবিতার বিষয়বস্তু তোমরা বিদ্রোহ নাটক, এর আগে বলেছি আমরা। ঠিক আছে? মাশাআল্লাহ, তোমরা অলরেডি 383 করে ফেলেছো। আরেকটা শেয়ার হবে ভাইয়া। এরভাবে তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো, আমি তোমাদেরকে ইন্সপায়ার করবো এবং তোমাদেরকে যথেষ্ট ভালো সার্ভিস ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা কিন্তু এখন এই যে এগুলো পড়বো না, এগুলো একবার একটু চোখ দেখে নিব। কেমন? 1899 সালে এটা বলছি, হাজী ফরিদ আহমদ, এটা তেমন দরকার ছিল না। ফিতা মহটা একটু হাজী আমিনুল্লাহ, মানে হচ্ছে ফিতার বাবা, এটাও দরকার নাই, তারপর বলে দিলাম। এবং তার যে এই যে আমাদের এনাকে বলা হয় বাংলাদেশের জাতীয় কবি, ইতিহাসে বিদ্যুৎ কবি, এটা বলেছিলাম। নজরুল গানের জগতে কি নামে পরিচিত? বুলবুল নামে পরিচিত। এটা একটু কে রাখবো। এবং এই যে জিনিসটার জন্য আমি একটু দিলাম, এটা মনে হচ্ছে আমার আরো একটু তোমাদের পড়ানো প্রয়োজন। একটু খেয়াল করতে দেখো, 2004 সালে বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের স্থান কত? তৃতীয়। কেমন? তৃতীয়। তিনি মোট ঢাকায় 13 বার আসেন, ঢাকায় রাখবা। 26 সালে জুন মাসে হচ্ছে প্রথম ঢাকায় আসেন। এবং 26 সালে কিন্তু আমাদের ওই যে সুকান্ত ভট্টাচার্য মেবি মৃত্যুবরণ করে। 26 সালে কি একটা মৃত্যুবরণ করো, তো জন্মগ্রহণ করে 28 সালে। আচ্ছা যাক,
এটা আমরা দেখতেছি, আমি ডেমো রাখি। নজরুল বার থেকে এটা দরকার নাই আমাদের, আপাতত সাংবিধানিক স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। ওকে ওকে, এরপরে দেখো তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার, সম্পাদক এগুলো ছিলেন, এগুলো আমরা জানি। এই যেটার জন্য দেখো ছদ্মনাম আমি তোমাদেরকে ধূমকেতু ভরাইছি। এছাড়া দেখো ওনার কহনাল মিশ্র, কি কহনাল মিশ্র, রূপকার, বুলবুল, বুলবুলও বল ফেলছি। ডাক নাম দুকুমিয়া, নজর আলী, নুরু, ক্যাপা, হই হই কাজী, ব্যাঙাচি। ব্যাঙাচি এটা কে রাখবা? ব্যাঙাচি এটাও তার ছদ্মনাম বা ঢাকনাম তোমরা বলতে পারো। সম্পাদিত পত্রিকা বলে ফেলছি, এটা আর বিস্তারিত পড়ার দরকার নাই। সম্পাদিত পত্রিকা তোমাদের বলছিলাম গণদোলায়, তো তোমরা গণদোলায় মনে রাখবা, মনে আছে গণযুগ বা নবযুগ, তারপর হচ্ছে ধূমকেতু, লাঙ্গল, কেমন? ওকে ওকে ওকে, তোমরা যথেষ্ট রেসপন্স দিয়েছো। তোমাদের আমি কিন্তু এই বিদ্রোহী কবিতা শেষে আমরা যতগুলো সৃজনশীল আসতে এই কবিতা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কবিতার সৃজনশীল বিশ্লেষণ করে আমরা পেয়েছি 4টা-5টা টপিক থেকে ঘুরে ফিরে সৃজনশীল আসছে। শুধু নামগুলো একটু ব্যতিক্রম করে দিয়েছে, মানে উত্তর দেওয়ার ক্ষেত্রে নামগুলো, যেমন ফর এক্সাম্পল দ্রোহ আসছে, তো দ্রোহটা বিদ্রোহ বলেছে, স্বাধীন বিদ্রোহ বলেছে, এই জাস্ট এরকম, কেমন? তো আমরা 4টা-5টা টপিক পেয়েছি, ওই টপিকগুলো কিন্তু কবিতা শেষে আমি তোমাদেরকে বলে দিব, কেমন? এটা কিন্তু বলে দিব, গ্রুপে দিব না, কে রাখবা? তো যারা ক্লাসে থাকবা যে কোনো সময় আমি বলতে পারি, তো তোমরা লিখে ফেলবা এগুলো। নজরুলের যা কিছু প্রথম, বাউন্ডুলের আত্মকাহিনীটা তার প্রথম গল্প, প্রথম কবিতা, কে রাখবা? প্রথম গ্রন্থ ব্যথার দান উৎসর্গ করে নার্গিসকে। প্রথম নাটক হচ্ছে ঝিলিমিলি, মধুমালা, আলেয়া, এগুলো সবগুলো হচ্ছে ওর নাটক। পুতুলের বিয়ে হচ্ছে তার ছোটদের নাটক, এগুলো প্রথম সবগুলো কে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা কাব্যনবাদ, রুবাইয়াত ই হাফিজ, এটা তেমন দরকার নাই। আমরা 49 নং বাঙালি পল্টন, এটা তো পড়ে ফেলেছি, কেমন? প্রথম উপন্যাস বাঁধনহারা। 3টা উপন্যাস আছে ভাইয়া, বলো তো একটা টেকনিকে তোমাদেরকে মনে রাখা আছে, টেকনিকটা একটু কমেন্ট করো আমাদেরকে, টেকনিকটা একটু কমেন্ট করো। অর্থাৎ আমাদের কাজী ইসলামের উপন্যাস মনে রাখার জন্য তোমাদেরকে 3টা টেকনিক বলেছি। কয়টা? 3টা। এটার পিডিএফও দিব ভাই, তোমাকে কে রাখতে হবে, ওই যে ক্লাস শেয়ার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা বলছি উপন্যাসগুলো মনে রাখার কিন্তু আমি একটা টেকনিক বলেছি, এই টেকনিকগুলো তুমি একটু করে আমাকে বলে দাও। ওকে 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 ওকে, প্রথম ভাষণ এগুলো তোমরা পড়ে নিও। আমরা সরাসরি চলে গেলাম কবিতায়, কেমন? আমরা সরাসরি কবিতা পড়বো। কবিতা পড়ার পর তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ে তোমরা বিদ্রোহী কবিতাটা খুলো। জানি এই বিদ্রোহী কবিতা অনেকে অনেকভাবে পড়িয়েছে, অনেকে ভুল পড়ায়, আবার অনেকে সঠিক পড়ায়। আমি অনেকের পড়া দেখেছি, আমার কিন্তু আসলে অনেকে যে অনেক ভুল ব্যাখ্যা দিয়েছে, কেমন? তো আজকে আমরা একদম সঠিক ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করব। যদিও অনেকে হয়তো আমার বাসায় দিয়েছে কিন্তু একটু ভিন্ন করে দিয়েছে, এরকমও হতে পারে। তো আমি আশা করব তোমরা সবাই বই খুলে ফেলো। আমি বলেছি গণদোলায় না, গণদোলায় হচ্ছে ভাইয়া সম্পাদিত পত্রিকা। আমি তোমাদেরকে বলেছি কাজী ইসলামের উপন্যাসগুলো মনে রাখার জন্য তোমাদের একটা টেকনিক বলেছিলাম, ওই টেকনিকটার নাম তোমরা বলবো আমাকে এখন। ওই টেকনিকটার নাম কি বলো? সর্বোচ্চ শেয়ার স্যার মাত্র 22টা শেয়ার হয়েছে, 300 পারক না। বাকুম, ওই যে আমাদের বলেছে কমার্স অ্যান্ড আর্টস একাডেমি বলেছে বাকুম, রাইফা বলেছে বাকুম। বৃষ্টি হচ্ছে, ক্লাসটা দেখতে পারবে না, কারেন্ট চলে যাবে। আচ্ছা, চলে যাবে না ইনশাল্লাহ, দেখি আমরা। বিদ্রোহী কবিতা খুলে ফেলো তোমরা সবাই, 237টা। তোমাদের বই কত পৃষ্ঠা আছে জানি না, তোমরা সবাই একটু করে বইটা খুলে ফেলো, বই খুলে, এবং আমি যা বলবো তা তোমরা লিখে ফেলবা, কেমন? আচ্ছা, তাহলে এখানের মধ্যে কবি আসলে সর্বপ্রথমে আমাদের কয়েকটা শব্দের অর্থ দেখতে হবে। যাক, আমরা প্রথমে পড়ি। বলবীর, এই কবিতা পড়ার আগে তোমাকে জানতে হবে এই কবিতাটা মূলত কাদের বিরুদ্ধে লিখেছে এবং এখানে কি কি বলা হচ্ছে, কেমন? এই কবিতাটার জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদ্রোহী কবি বলা হয় এবং এই কবিতাটা প্রকাশিত হয় বা 1922 সালে। সেজন্য 2022 সালে এখান থেকে একটা পরীক্ষায় আসে চট্টগ্রাম বোর্ডে, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতার শতবর্ষ হয় কত সালে, এটা কিন্তু প্রশ্ন আসছে 2022 সালে। ওকে, গেল। তাহলে এই কবিতাটা মূলত হচ্ছে তখন যখন লিখেছিল তখন আমাদের এখানে ছিল বা ওই যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ছিল আমাদের পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে। তো তখন আসলে ঔপনিবেশিক শাসকরা আমাদের এখানে বাঙালিদেরকে বিভিন্ন অত্যাচার করতো, শোষণ করতো, নির্যাতন করতো, সেজন্য তাদের বিরুদ্ধেই মূলত নিয়ে এই কবিতাটা লিখেছে, বুঝছো? তো এই কবিতার মধ্যে আমরা 2টা সত্তা দেখতে পাবো। কয়টা সত্তা ভাইয়া? 2টা। কয়টা? 2টা সত্তা দেখতে পাবো। 2টা সত্তাগুলো কি কি? একটা হচ্ছে বিদ্রোহী সত্তা আর একটা হচ্ছে শান্ত বা মায়াময় সত্তা। শান্ত বা মায়াময় সত্তা, 2টা সত্তা। একটা সত্তা হচ্ছে বিদ্রোহী মানে হচ্ছে ভয়ঙ্কর সত্তা, মানে কবি যে অনেক ভয়ঙ্কর সেটা বোঝাতে চেয়েছে। আর একটা হচ্ছে শান্ত বা মায়াময় সত্তা। খুব দ্রুত পড়তে হবে, আমাদের রেইনকোডও পড়বো আজকে। তো শান্ত বা মায়াময় সত্তা যখন শেষ, 2টা সত্তা প্রকাশ করেছে। এখন বিদ্রোহী সত্তা কাদের জন্য বলেছে? ওই যে ঔপনিবেশিক যারা শাসক রয়েছে, ব্রিটিশ শাসক, তাদের অন্তরে ভয় ধরিয়ে দেওয়ার জন্য তিনি লিখেছেন। এবং
যেটা শান্ত বা মায়াময় সত্তা লিখেছেন সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষ হয়ে লিখেছেন। বুঝছো? ফ্রিতে এত কিছু দিচ্ছি, জাস্ট একটা ক্লিক শেয়ার, কিন্তু তারপরেও তোমাদের মধ্যে অহংকারটা কাজ করে। আমি চাই না, আমার স্টুডেন্টরা কিন্তু অহংকারী না, তারা শেয়ার করে, দরকার হলে পরে ডিলিট করে দিও। এটা বারবার বলাতে হয়তো অনেকে রাগও করতে পারো, বা আসলে আমার কিছু করার নাই। দেখো, এটা আমার প্রবন্ধেরই মতো, একটু খেয়াল করো। বলো বীর, এখানে বলো শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করো। বীরকে, হে আমার বীর সত্তা, তুমি নিজেকে নিজে ঘোষণা করো। এখানে বীরকে বলতে বলো নাই। অনেক স্যারকে হয়তো পড়াইতে শুনেছি এখানে বীরকে নাকি বলো এরকম করে ব্যাখ্যা দিতে শুনেছি। যাক, ওনারা হয়তো জানে না, পরবর্তী শিখে নেবেন। তাহলে এখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে বলো হে আমার বীর সত্তা। কি বলো? বলো হে আমার বীর সত্তা। প্রেমদ্রোহ এগুলো পরে ভাই, আর অনেক দেরি আছে। বলো, বলো শব্দের অর্থ আবারও সেম ঘোষণা। প্রথমে বলেছে বলো হে আমার বীর সত্তা। উন্নত শব্দের অর্থ হচ্ছে উঁচু, উন্নত শব্দের অর্থ কি? উঁচু উঁচু। মম শব্দের অর্থ হচ্ছে আমার, মম শব্দের অর্থ কি? আমার। এগুলো তোমরা, আমি জানি অনেকে জানো। শির শব্দের অর্থ হচ্ছে মাথা। তার মানে কবি কি বলতেছে? বলো আমার মাথা উঁচু। কবি কি এতটাই কি তোমার কি শিক্ষিত ছিলেন না যে আমার মাথা উঁচু নিজে বলবে? না, এখানে কবি বলছে দেখো মাথা উঁচু বলা নাই, তোমাকে বুঝতে হবে মাথা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। এখানে মাথা উঁচু বলতেছে না। এখানে তোমরা অনেকে হয়তো মাথা উঁচু শিখেছো। এখানে ভালো করে খেয়াল করো, ওই যে ব্যক্তিত্ব, কবির যে নীতি রয়েছে, কবির যে সত্য রয়েছে, এটা সত্যের উপর যে অনড় থাকা, সেটাই উঁচু বোঝাচ্ছে। মাথা উঁচু কি? আমি যদি এরকম করে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, কেমন? এরপর দেখো তাহলে, হ্যাঁ, তাহলে ভালো করে খেয়াল করো। এখানে কবি বলতেছে যে আমার ব্যক্তিত্ব, আমার যে সত্য, আমার যে নীতি রয়েছে, আমি নীতি বিচ্যুত কখনো হব না। ওই যে বলেছিলাম না আমার পথ প্রবন্ধে, এটা সবসময় উঁচুতে থাকবে। কতটা উঁচু? এখন তোমরা বলবে ভাইয়া আসলে আপনি যে বলতেছেন যে উঁচু থাকবে, এটা কেন উঁচুতে থাকবে, আপনি কেমনে বুঝবেন, বা অন্য স্যার তো অন্যরকম পড়াইছে। এবং আমরা যে এটা উঁচু বলতেছি সেটার প্রমাণও কিন্তু এর পরের লাইনে আমরা দিয়ে দিব। যেমন এটা যে ব্যক্তিত্ব বোঝাচ্ছে, এটা যে তোমার কি সত্য বা নীতি বোঝাচ্ছে, সেজন্য আমরা এই জিনিসটা এর পরের লাইনে কিন্তু বুঝে দিচ্ছি। দেখো, তাহলে বলছিলাম আমার ব্যক্তিত্ব যে অনট, আমার ব্যক্তিত্ব যে উঁচু, কেমন, এটাই কিন্তু কবি বোঝাচ্ছে। এখন আমি কেমনে বুঝলাম যে এটা, বা তুমি কেমনে বুঝবা? কারণ কবি এর পরের লাইনে বলছে শির শব্দের অর্থ হচ্ছে মাথা। নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। আমারই মানে আমার শির দেখে, আমার মাথা দেখে, কেমন, আমার শির দেখে বা আমার মাথা দেখে প্রত্যক্ষ করে, কেমন, নত শির, মাথা নত করে ফেলে। ও শিখর শব্দের অর্থ হচ্ছে চূড়া। হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়। পৃথিবীর সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে এভারেস্ট, তোমরা জানো মাউন্ট এভারেস্ট। তো হিমাদ্রি বলা হয় বাংলায়, হিমালয়ের সর্বোচ্চ চূড়া হিমাদ্রি। অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ যেটা চূড়া আছে, আমি যখন আমার ব্যক্তিত্বের উপর অনড় থাকি, আমার ব্যক্তিত্ব যখন সত্যের উপর অনড় থাকে, তখন পৃথিবীর সর্বোচ্চ চূড়া হিমালয় পর্যন্ত আমার কাছে মাথা নত করবে, যে আমি কার কাছে মাথা নত করব না। এখন তোমরা বলবা ভাইয়া এখানে কবিরা মাথা উঁচু বলছে, ব্যক্তিত্ব কেন বুঝছেন? কারণ হচ্ছে দেখো, আমরা যখন একটার সাথে একটা তুলনা করি, ফর এক্সাম্পল তুমি অনেক নরম মনের, তখন আমরা বলি কি তুমি মাটির মানুষ, কেমন, এরকম করে বলি আমরা, এরকম করে বলি। তারপর হচ্ছে আবার যদি বলি কি তুমি মাটির মানুষ, মানে মাটির সাথে তুলনা করি। আর যখন কারো ব্যক্তিত্বকে তুলনা করা হয়, তখন সেটা তুলনা করা হয় পাহাড়ের সাথে, পর্বতের সাথে। যেমন ফিদেল ক্যাস্ট্রো বলেছিল আমি বঙ্গবন্ধুকে দেখিনি, সরি আমি হিমালয় পর্বত দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি, এরকম করে একটা কথা বলেছিল, মনে আছে কিনা দেখো। তার মানে এখানেই বোঝাচ্ছে পর্বতের সাথে যখন কোনো কিছু তুলনা করা হয়, ব্যক্তিত্বকে তুলনা করা হয়, সত্যকে, তার নীতিকে। তাহলে দেখো কবি বলতেছে আমার বিশ্বতা, আমার ব্যক্তিত্ব এতই উঁচু যে, আমার ব্যক্তিত্ব এতই অনড় যে আমার কাছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া হিমালয় পর্যন্ত মাথা নত করে ফেলে। ভাই এতটুকু বুঝছো কিনা বলো তো তোমরা? এতটুকু বুঝছো কিনা বলো তো তোমরা? এরপর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। হ্যাঁ, ওকে, নতশির শিখর হিমিত্র, আমার উচ্চ শিরত্ব, আমার মাথা হিমালয় নত হয়। গোট মানিক বাপ্পি নেহারি মানে শব্দের অর্থ ভাইয়া দেখে বা প্রত্যক্ষ করে, যখন আমার শীত দেখবে, এটাই আর কি। এখানে সবগুলো আক্ষরিক অর্থ তুমি ব্যাখ্যা করতে পারবে না। এরপর দেখো আমি চিরদূরদম, ভাইয়া এখান থেকে একটা সেকেন্ড পেপার শিখো। এখান থেকে একদম চোখ বন্ধ করে, যেখানে চির থাকবে, যেখানে চির শব্দ থাকবে, চির শব্দটা থাকবে, চোখ বন্ধ করে তুমি বলবা এটা দ্বিতীয় তৎপুরুষ। শাকিল স্যার পড়াইছে এটা কি তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ। এটা কি তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ। মনে থাকবে? শাকিল স্যার পড়িয়েছে চিরক্ষণ, এটা যদি থাকে দ্বিতীয় তৎপুরুষ। ব্যাস বাক্যের মাঝখানে কাল বেফিয়া লিখবো। এবার আসো চির দিয়ে যতগুলো আছে সবগুলো আমি দ্বিতীয় তৎপুরুষ পড়ে দিচ্ছি তোমাদেরকে। আসো, বললাম চিরকুমার, তাহলে সারা বলছে চির আছে শুরুতে, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ। ব্যাস বাক্যে কাল ব্যাপিয়া দিবা মাঝখানে কাল ব্যাপিয়া। তাহলে আমরা যদি বলি মনে করো চিরকুমার, ফর এক্সাম্পল দেখো আমি চিরকুমার লিখলাম, চিরকুমার। এখন তোমাকে সারা বলছে চির থাকলে দ্বিতীয় তৎপুরুষ, তুমি লিখবা চির, তারপর লিখবা কাল ব্যাপিয়া,
কুমার, চিরকাল বেফিয়া কুমার, মনে থাকবে চিরকাল বেফিয়া কুমার। এবার যদি বলি ভাইয়া চির দুর্দম, তুমি বলবে চিরকাল বেফিয়া দুর্দম, চির সবুজ, চিরকাল বেফিয়া সবুজ, চির সত্য, চিরকাল বেফিয়া সত্য, এভাবে যা আছে চির দিয়ে, ক্ষণস্থায়ী, ক্ষণকাল বেফিয়া স্থায়ী, চিরস্থায়ী, চিরকাল বেফিয়া স্থায়ী, এগুলো সবগুলো কোন তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ। এই যে একটা দ্বিতীয় তৎপুরুষ সমাস শিখে ফেললা, এটার জন্য তোমাকে আমাকে ধন্যবাদ দিতে হবে না, ক্লাস শেয়ার করতে হবে, বুঝছো? ওকে ওকে, আমি একটু একটা জায়গায় শেয়ার করে দিই, 1 মিনিট। ওকে ওকে, ডান। এবার আসো। ওকে, জি স্যার বসছো, এবার খেয়াল করো। অর্থাৎ আমি চিরদুর্দম, চিরকালের জন্য আমি দুর্দম হয়ে আসছি, তোমরা দমন করতে পারবে না। আমি দুর্বিনীত, দুর্বিনীত কাদের কাছে? দুর্বিনীত মানে হচ্ছে বিনয়ী হয় না, ওই যে হ্যাঁ, আমি দুর্বিনীত মানে হচ্ছে আমি কারোর কাছে বিনয়ী হয় না। ওই যে এর আগে আমার পথ প্রবন্ধে তোমাদেরকে পড়াইছিলাম না, আমি কারোর কাছে কি অন্যায়ের কাছে আমি কখনো মাথানত করবো না। কেমন মাথানত করবো না? অর্থাৎ সেই সত্য যদি আমার প্রাণে পণে সাড়া না দেয়, আমি সেই সত্যকে, কারো বাক্যকে বেদ বাক্য বলে মেনে নিব না, এরকম করে বলেছিল কবি। আচ্ছা, তারপর দেখো নৃশংস, নৃশংস শব্দ অর্থ হিংস। কবি বলতেছে আমি চির দুর্দম, দুর্বিনীত, আমি তোমাদের কাছে কখনো বিনয়ী হব না, তোমরা আমাদেরকে দম রাখতে পারবে না, চিরকালের জন্য আমি দুর্দম এবং আমি হিংস্র। এগুলো ইংরেজদেরকে বলতেছে, ঔপনিবেশিক শাসকদেরকে বলতেছে। ভয়ঙ্কর সত্য প্রকাশ পাচ্ছে, বিদ্রোহী সত্য প্রকাশ পাচ্ছে। প্রেমের এখনো আসে নাই, প্রেমেরগুলো পরে বলবো। মহাপ্রলয়, মহাপ্রলয় শব্দের অর্থ হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল। মহাপ্রলয় শব্দের অর্থ কি? সৃষ্টির ধ্বংসকাল। আমি নটরাজ, নট শব্দের অর্থ হচ্ছে নিত্য, নট শব্দের অর্থ কি? নিত্য রাজ। তো নিত্যরাজ হিন্দু ধর্ম হচ্ছে মহাদেব হচ্ছে নটরাজ, অর্থাৎ হিন্দু ধর্মে নাকি বর্ণিত আছে নটরাজ বা মহাদেব ওই যে যখন নৃত্য করবে ঝংকার দংকার দিতে দিতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কবি বলেছে মহাপ্রলয়ের আমি সেই নটরাজ, অর্থাৎ হিন্দু ধর্ম মতে নটরাজই হচ্ছে মহাপ্রলয় ঘটাবে, আমি সেই মহাপ্রলয় ঘটাবো তোমাদের ঔপনিবেশিক শাসকদের। এই যে ভারতীয় মহাদেশ থেকে ঔপনিবেশিক শাসন তুলে দিব, বেরগে লাইতে মানে তুলে দিব পুরো, বুঝাতে পেরেছি? এরকম করব, মানে আমাদের আঞ্চলিক সিরিঙ্গে কবি হলে এরকম বলতো, ইধার লাইতে মানে তুল, এরকম বলবো যে আমি সাইক্লোন, সাইক্লোন তো চিনো, সাইক্লোন, আমি সাইক্লোন, আবার ধ্বংসের প্রতীক, দেখো আমি ধ্বংস। তাহলে সাইক্লোন, এই যেখানে নটরাজ বা মহাপ্রলয় সবগুলো হচ্ছে ধ্বংসের প্রতীক। কিসের প্রতীক? ধ্বংসের প্রতীক। কারণ নটরাজ তো ধ্বংস করে দিবে, মহাপ্রলয় ঘটাবে, সাইক্লোনও কিন্তু সবকিছু ধ্বংস করে দেয়, আবার এবং পাশে বলেই দিয়েছে ধ্বংস। বুঝাতে পেরেছি? তোমরা বুঝছো কিনা বলো এবার? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। নবিক পড়াবো ইনশাআল্লাহ। এরপর দেখো, তাহলে এবার খেয়াল করো, আমি মহাবয়, আমি অনেক বড় বয়, তোমরা আমাকে ভয় করো। বলছে কাদেরকে? ইংরেজ ঔপনিবেশিক সাথে আমি অভিশাপ পিতৃ, পৃথিবীর বুকে পিতৃ শব্দটা একটা রাজার নাম, আমরা পৃথিবী ধরে নিই, পৃথিবীর প্রথম রাজা, পৃথিবীর বুকে আমি অভিশাপ হিসেবে নেমে আসছি। আমি দুর্বার, আমাকে তোমরা বারণ করে রাখতে পারবে না, আমি দুর্বার, চিরকালের জন্য কি? দুর্বার, মনে থাকবে আমি দুর্বার, আমি কি? দুর্বার। আচ্ছা, বুঝতেছো কিনা বলো তোমরা? লাইকটা মারে বোধ। ওকে, কখন শুরু হয়েছে ক্লাস শুরু হয়েছে ভাইয়া, কিছুক্ষণ হয়ে যাচ্ছে, তোমরা একটু ক্লাস মনোযোগ দাও। সাইক্লোন ছিল না? এই পাপিয়া বড়ুয়া, তুমি সাইক্লোন ছিল না? সাইক্লোন হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে তৈরি হয়, বুঝছো? আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা যাই, এরপরে যাব, দেখো উপরে যাচ্ছি, কেমন? এই যে আবার দেখো তো, এবার বলছে আমি ভেঙে করি সব চুরমার। কি সব চুরমার করে? ইংরেজ প্রণীত যা আছে সব কিছু আমি ভেঙে সব চুরমার করি। এখানে বোঝার তেমন কিছু নাই। আমি অনিয়ম, আমি নিয়ম মানি না, আমি উশৃঙ্খল, আমি উদ্যোগ শৃঙ্খল। অনিয়ম মানে হচ্ছে নিয়ম মানি না, উশৃঙ্খল মানে হচ্ছে শৃঙ্খলাকে অতিক্রান্ত করি। উদ্যোগ শৃঙ্খল, অব্যয়ভাব সমাস, শৃঙ্খলাকে অতিক্রান্ত করা। তাহলে দেখো, অনিয়ম মানে হচ্ছে আমি নিয়ম মানি না, আমি উশৃঙ্খল, আমি শৃঙ্খলাকে অতিক্রম করি। ইংরেজ কর্তৃক বা ঔপনিবেশিক শাসন কর্তৃক যত নিয়ম, সেগুলোর জন্য আমি অনিয়ম। ইংরেজ কর্তৃক বা ঔপনিবেশিক শাসন কর্তৃক যেগুলো শৃঙ্খলা আছে, সেগুলোকে আমি অতিক্রম করে এগিয়ে যাই। কেমন? আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এ দেখো, আমি দলে যাই, দলে যাওয়া শব্দ হচ্ছে পদদলিত করা, পা দিয়ে ডলা দেওয়া, ফিসে ফেলা। কেমন? যত জলে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তোমাদের যত নিয়ম আছে, যত শৃঙ্খলা আছে, সবগুলো আমার ট্যাঙ্কের তলায় থাকে, যে ট্যাঙ্কের তলায়, ফায়ের তলায়। মাঝে মধ্যে তোমাকে প্রপোজ করেছে, তোমাকে কেউ প্রপোজ করে, বা তোমাকে কেউ প্রপোজ করেছে, বা তুমি কাউকে প্রপোজ করেছো, তখন সে যদি পাত্তা না দেয়, আমি তোমাকে এমনি মায়ার বসে প্রপোজ করেছি, তোমার ডলে হয় একটা মেয়ে, তোমার ডলে হয় একটা ছেলে, আমার ট্যাঙ্কে ট্যাঙ্কে তাকাজে, আমি ফকড়ে করে দিই, ফিসি করে দিই, এরকম করে বলে ফেলবা। আচ্ছা, যারা চিটেন গেছে তারা আসলে বুঝবে না, যাক, তারপরেও আমরা এরপরে ক্লাসে যাচ্ছি। তোমরা বুঝতেছো? তোমার ভালো লাগতেছে কিনা বলো? চিটাং, ওকে। পিতৃ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ রাজার। এইটা বিস্তারিত বলতে গেলে স্যার অনেক সময় লাগবে, সেজন্য আমিও বলি নাই। এরপর দেখো,
হ্যাঁ, তাহলে দেখো এবার কি বলছে, আমি ব্যঙ্গ শব্দ, আমি শৃঙ্খল। তো আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা, অর্থাৎ যাদের শৃঙ্খলা আছে ইংরেজ কর্তৃক, তাদের কানুন শব্দ অর্থ নিয়ম, এগুলো আর কি, এগুলো আমরা আসলে মানি না। এগুলো বলছে আমি মানি না কখনো আইন, আমি মানি না কখনো আইন, এটা তোমরা ইউজ করবা। তোমার আম্মু তোমাকে বলছে সকালবেলা তুমি ডেক্সিগুলো মেজে নাও, কাপড়গুলো দিয়ে নাও, রুমটা গুছিয়ে নাও, তখন তুমি বলবা যে আমি মানি না কখনো আইন, কেমন এরকম করে বল পাবা, তখন তোমাকে জাড়া ফুরিন যা আছে সবগুলো নিয়ে দিবে, কেমন? আচ্ছা, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি বরাডুবি। আচ্ছা, কবি নাকি কোনো আইনই মানে না, কোন আইন? ইংরেজ কর্তৃক বা ব্রিটিশ কর্তৃক প্রণীত আইন, বিস্তারিত বলতেছি না। আমি ভরাতরি করি বরাডুবি, বরাডুবি একদম সংক্ষেপে বলি, বরাতরি মানে হচ্ছে সাজানো গোজানো কিছু একটাকে বরাডুবি করে দিয়েছে। বরাডুবি একটা বাগদারের মতো, প্রবচনের মতো, যেটা হচ্ছে বরাডুবি মানে হচ্ছে সর্বনাশী। যেমন মাঝে মধ্যে যখন এই যে আওয়ামী লীগের বরাডুবি হয়েছে, কেমন? বরাডুবি মানে হচ্ছে সর্বনাশ হয়েছে। তোমরা বুঝতেছো কিনা সবাই বলো? অনেকের মাথার উপর দিয়ে যাবে আমি জানি, সেজন্য অনেকেই ক্লাসের মধ্যে আচ্ছা, এরপর দেখো আমি সরি, এটা একটু ভালো করে খেয়াল করো। তখন আসলে ঔপনিবেশিক শাসন ছিল, তো এটা আসলে কেন বলেছে কবি বরাডুবি কেন বলেছে? ইংরেজরা যখন ওই যে ওইখান থেকে আসতো, অর্থাৎ তাদের যে ইংল্যান্ড থেকে আসতো আর কি, তখন তারা আসলে জাহাজে করে আসতো, একটা বরাতরি নিয়ে আসতো। তাদের এখান থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসতো এখানে ব্যবসা করার জন্য, যাওয়ার সময় এখান থেকে কিছু নিয়ে যেত। সেজন্য কবি আমি তোমাদের সেই বরাতরিগুলো কি করে দিব? বরাডুবি দিব, সর্বনাশ করে দিব। কেমন করে সর্বনাশ করবো? আমি টর্পেডো, কারণ টর্পেডো হচ্ছে ডুবো জাহাজ থেকে নিক্ষেপণকারী অস্ত্র, মানে সাবমেরিন থেকে। তো মনে করো উপর দিয়ে জাহাজ যাচ্ছে, তখন এখান থেকে টর্পেডো মারবে কাদের? ইংরেজদের। সেজন্য বলছে আমি সেই টর্পেডো মানে হচ্ছে ডুবো জাহাজ থেকে নিক্ষেপণকারী একটা অস্ত্রের নাম। আমি ভীমবার এক গসাতেই তেল চর্বি পরিষ্কার, যা তো রয়েছে 100 লেবুর শক্তি। কেমন? এক গসায় তেল চর্বি পরিষ্কার। তো এখানে ভীম হচ্ছে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। ভীমের আসলে 5 ভাই, পাণ্ডুর ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, মেবি ওরা 5 জন, সেখানের মধ্যে ভীম হচ্ছে দ্বিতীয়। তো ভীমের আসলে 100 লেবুর শক্তি নাই, কিন্তু আসলে 100 হস্তির শক্তি আছে, সেই শক্তির জন্য বিখ্যাত। তো শক্তির জন্য বিখ্যাতের জন্য তিনি ভীম বলেছে কবি, আমি ভীমের মতো শক্তিশালী, আমি ভাসমান মাইন্ড। ভাসমান মাইন্ড মানে হচ্ছে চিনো তো, মাইন্ড চিনো তোমরা সবাই? ভাসমান মাইন্ড। তাহলে আমি ভীম, আমি ভাসমান মাইন্ড। ভাসমান মাইন্ড মানে বুঝো, ভাসমান মাইন্ড হচ্ছে ওই যে কাকতাড় উপন্যাসে তোমরা পড়েছো, লাল সালো কাকতাড় উপন্যাসে, হ্যাঁ, বুদা ফুতে রাখতো, মানে ভাসমান মাইন্ড দেখতে শুনতে সাধারণ, তুমি পা দিছ তুমি শেষ। তো কাজী নজরুল ইসলাম বুঝাতে চাচ্ছে যে তোমরা যারা আমাকে ক্যাপাইছো, তোমরা বুঝতে পারবে আমি কি জিনিস। আমি ভাসমান মাইন্ডের মতো, আমি ভীমবারের মতো, মানে হচ্ছে ভীমের মতো, এবং আমি টর্পেডো হয়ে তোমাদের তরিকে ডুবিয়ে দিব। দেখছো কিভাবে হুমকি দিচ্ছে ইংরেজদেরকে, যখন ইংরেজ শাসন চলেছে। এটাকে বলা হয় বিদ্রোহী কবি, সেজন্যই তো এই কবিতার জন্য ওনাকে বলা হয় যে বিদ্রোহী কবি। তারপর দেখো আমি দুর্জটি মানে একসাথে বুঝে নাও, দুর্জটি মানে হচ্ছে দুম্ররূপী, জটি মানে হচ্ছে জট আছে এমন ব্যক্তি। তাহলে দুর্জটি আছে কিন্তু শিব বা মহাদেবের, হিন্দুদের যে একটা দেবতা না জানি না কে, ওদের মাথায় একটা জটালা একজন আছে, শিব বলা হয় তাকে, গলায় একটা সাপ, ওনার গলায় একটা সাপ থাকে। তো বলছে আমি সেই দুর্জটি মানে মহাদেব বা শিব, কারণ যে আমি এরপর বলছে আমি এলোকেশের অকাল বৈশাখী। কাল বৈশাখী বলে না, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কবি কোন বৈশাখীর কথা বলেছে? কাল বৈশাখী নাকি অকাল বৈশাখী? অনেকে আবার একটু খেয়াল রাখবা, বুঝছো? আচ্ছা, এরপর দেখো অনেকে বলছে তোরা বুঝতে পারার না, সবাই বুঝতে পারবে ইনশাল্লাহ আস্তে আস্তে। ভীম, আচ্ছা 100 লেবুর শক্তি, আচ্ছা মাজোডি মিম। তোমরাও তো অনেক দুষ্ট। আচ্ছা, যারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো তারা হচ্ছে ওই যে কমেন্টের দিকে দেখিও না, কমেন্ট করার সমস্যা নাই, আমি দেখবো সবগুলো, আমি কিন্তু দেখি। এরপর দেখো আমি টর্পেডো এটা বলেছি, হ্যাঁ আমি এলোকেশে অকাল বৈশাখী। এলোকেশে মানে ক্যাশ এলানো অকাল বৈশাখী। বৈশাখ মাসে কিন্তু যখন জ্বর হয় হুট করে চলে আসে, চুল এলানো, চুল এরকম করে যাচ্ছে, বেশি করে মেয়ের এরকম করে, আসলে এরকম করে এলো না, বাতাসে উড়ে যাচ্ছে, এরকম বৈশাখী বলেছে, মানে চুল উড়ে ফেলবে যে এরকম বৈশাখীর মতো আমি। তোমরা এখন আমাকে চিনে নাই, তোমরা হয়তো যারা রয়েছে বর্তমানে তোমরা হয়তো তেমন এরকম জ্বরের সম্মুখীন হও নাই। 1991 সালে নাকি একটা জ্বর হয়েছিল, তুফান 91 তুমান হয় এখনো। তো সেটা নাকি এরকম চুল পর্যন্ত ছিঁড়ে নিয়ে গেছে, এরকম অবস্থা, মানুষ এরকম মানে এরকম খারাপ কিছু ছিল না, এরকম অবস্থা হয়েছে, বুঝো নাই? আচ্ছা যাক, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যাত্রীর, এটা আমি ব্যাখ্যা দিই না আসলে, কারণ হচ্ছে এটা আমরা যদি বলি এটা নাস্তিক টাইপের একটা লাইন হয়ে যায়। তারপরে বলি আমি বিদ্রোহী সুদ মানে হচ্ছে সন্তান বিশ্ববিদ্যাত্রীর, অর্থাৎ কবি বলতেছে আমি বিশ্ববিদ্যাতার বিদ্রোহী সন্তান, এরকম করে বোঝাতে চাইছেন হয়তো। তো আমরা যদি বিধাতার সন্তান বলি এটা আসলে নাস্তিক টাইপের হয়ে যাবে। তো রবীন্দ্রনাথের জীবন, কাজী নজরুল ইসলামের জীবনও যদি আমরা একটু
পর্যবেক্ষণ করি প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু একজন ভালো ছিলেন, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এরপর ল্যাটো দলের গানে যোগদান পাওয়ার পর বিশেষ করে বিশ্বযুদ্ধের পর তিনি কিন্তু নাস্তিক টাইপের হয়ে যায়। এরপর পরে আবার ইসলামের পথে ফিরে আসে, বিভিন্ন গজল লিখে, নাত লিখে, কেমন সেজন্য তাহলে এটা তেমন আবেগ কিছু না। এরপর দেখো বলবীর চির অন্যতম মশির, এতটুকু এটা তো বুঝছো, আমি সৃষ্টি হয়েছি, আমি ধ্বংস, আবার আমি ধ্বংস হয়ে যাব, আমি লোকালয়। দেখো কবি বলছে আমি লোকালয়ে থাকি, আমি লোকালয়ে যে মানুষগুলো থাকে তাদের পাশেই থাকি। আবার বলছে আমি শ্মশান, আমি শ্মশানের মতো সবকে দাহ করে ফেলবো, মরাকে ফোড়া করে ফেলবো, গাত্রকে দাহ করে ফেলবো। এখন স্যার এগুলো কি বলছেন? এই তিনটা শব্দই তোমাদের সেকেন্ড পেপারের অপপ্রয়োগের অংশ। মরা, পোড়া, শব দাহ, গাত্র দাহ, এই তিনটাই সঠিক। এখন যদি সেগুলো উলট পালট করে বলে তাহলে ভুল। শুধু কে রাখবে, মরার সাথে পোড়া হবে, আরগুলোর সাথে দাহ হবে, মনে থাকবে। মরার সাথে পোড়া শব্দটা যাবে, মরার সাথে দাহ যাবে না। সেকেন্ড পেপার যারা বুঝো তারা হয়তো বুঝে গেছো, যারা বুঝে নাই তাদের মাথার উপর দিয়ে যাবে। তো কবি বলছে আমি শ্মশানের মতো তোমাদেরকে জ্বলিয়ে পড়ে চার করে ফেলে ফেলবো, আবার আমি শান্ত, দেখো লোকালয়ে থাকতে ভালোবাসি। আবার দাংশ বলেছে, এখানে একসাথে যদি চিন্তা করো ভয়ঙ্কর দিক, দেখো শান্ত দিক এবং ভয়ঙ্কর দিক দুইটাই প্রকাশ পাচ্ছে। শ্মশানে যেহেতু তোমরা দেখো মানুষকে আসলে ফুরিয়ে ফেলা হয়, দাহ করে ফেলা হয়, ধ্বংস, এটাও ভয়ঙ্কর দিক। আবার দেখো সৃষ্টি এবং লোকালয় দুইটা শান্ত দিক। তো এই লাইনটা যদি বলা হয় লাইনের মধ্যে কি কি প্রকাশ পেয়েছে, শান্ত এবং ভয়ঙ্কর সত্য দুইটাই কিন্তু প্রকাশ পেয়েছে লাইনের মধ্যে, বুঝছো? আচ্ছা, ওকে, গুড। অনেকেই বুঝতেছে। আচ্ছা, এরপর পাওয়ার অফ চিটাগং ল্যাঙ্গুয়েজ, স্যারের জন্ম 19 বাবা, আমার জন্ম তোমরা মনে রেখে দিছো, মাশাআল্লাহ। তোমরা আসলে ফলাফাইন না, তোমরা তো একটা লক্ষ্মীর বস্তুর দলা। আমি চিটাঙ্গা ভাষায় তোমরা একটা লক্ষ্মী, বুঝছো? এরপর দেখো তোমাদের সবার ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে, কারণ আমি এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, একটু কে রাখবা। এরপর দেখো আমি অবসান, আমি নিশা অবসান। আমার অবসান শব্দটা হচ্ছে শেষ, আমার অবসান আছে, তবে আমি নিশাবসান মানে হচ্ছে নিশা মানে রাত, অবসান মানে শেষ, রাতের শেষ। অর্থাৎ আমার অবসান শেষ হবে, আবার আমি কিন্তু নিশা অবসানের মতো, মানে রাতের অবসানের মতো, রাতের শেষের মতো। রাত শেষ হলে পরবর্তী যেমন আবার সকাল হবে, আমি সেই সকালের মতো। হয়তো আজকে তোমরা আমাকে মেরে ফেলবা, আমার মতো বিদ্রোহী সন্তান আবারও এই বাংলার, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে জন্ম নেবে। সেজন্য বলছে আমি অবসান, আমি নিশা অবসান, কেমন? এরপর দেখো আমি ইন্দ্রাণী সুত, হাতে ছাদ, বালে সূর্য, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকবার প্রত্যেক বছর এমসিকিউ আসতে দেখা গেছে, একটু বলে মনোযোগ দাও, দেখবার ভুল হবে না। ইন্দ্রাণীকে আসলে আসো, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, 4-5টা প্রশ্ন আসতে পারে, আমি সবগুলো লিখেছি। ইন্দ্রাণী হচ্ছে কে? ইন্দ্রের স্ত্রী, একদম শর্টকাট। ইন্দ্রের স্ত্রী নাম ইন্দ্রাণী। তবে ইন্দ্রাণীর আরেকটা নাম আছে, তার নামটা হচ্ছে শচী। তার নামটা কি? শচী। এবং ইন্দ্র এবং ইন্দ্রাণী বিয়ে করে, ওরা প্রেম করতো। এই যে সুত মানে হচ্ছে সন্তান, তাহলে ইন্দ্রাণীর সুতের নাম, ইন্দ্রাণীর সুতটা আসলে ওদের নামটা বলা নাই, ওর নামটা কি রাখবা? ইন্দ্রাণীর সুতের নাম হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণীর সুতের নাম কি? জয়ন্ত। তাহলে এখন জয়ন্তের হাতে কি আসে? চাঁদ আসে। কি আছে? চাঁদ। চাঁদ কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক, দেখতে সৌন্দর্য আছে। বালে শব্দের অর্থ হচ্ছে কপালে। সূর্য তো কিসের প্রতীক? রাগ কিংবা ক্রোধের প্রতীক, রাগ কিংবা ক্রোধের প্রতীক, রাগ কিংবা ক্রোধের প্রতীক। তাহলে আবার বলছি, ইন্দ্রাণীর আসল নাম হচ্ছে শচী, ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী, ইন্দ্রাণীর সুতের নাম হচ্ছে জয়ন্ত। জয়ন্ত দেখতে সুন্দর ছিল, জয়ন্তর হাতে কি ছিল? চাঁদ ছিল। আবার তোমরা হাতে সূর্য বলে দিও না। বালে শব্দের অর্থ হচ্ছে কপালে, কপালে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, এখানে বালে শব্দের অর্থ কি বোঝানো হয়েছে? বালে শব্দের অর্থ কি বোঝানো হয়েছে? কপালে। কেমন? সূর্য কিসের প্রতীক? বলছি ক্রোধ বা রাগের প্রতীক বলতে পারো, ক্রোধ। এবং ছাদ কিসের বলছি? সৌন্দর্যের প্রতীক, কেমন? আচ্ছা, এখানে লেখা যাচ্ছে, তোমরা লিখে বলো সৌন্দর্যের প্রতীক। তারপর দেখো এলাইনটা বসছে কিনা বলো তো ভাইয়া, এলাইনটা বসছে কিনা বলো তো, এলাইনটা বসছে কিনা বলো। বালে শব্দের অর্থ হচ্ছে কপালে, পুত্রের নাম জয়ন্ত, ইন্দ্রাণীর সুতের নাম জয়ন্ত, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর খেয়াল করো, আমার নাম হচ্ছে শাহিনুল ইসলাম শাকিল। ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো ভাইয়ারা। পরে আরগুলো। এরপর দেখো মম মানে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। দেখো আমি এক হাতে যেমন ভালোবাসতে পারি, কিন্তু আর এক হাতে কিন্তু আমি অনেক, ওই যে রণতুর্য মানে যুদ্ধের ক্ষেত্রে অনেক আছে। এটা হচ্ছে বাহুবলী। তারপর তুমি নবাব সিরাজউদ্দৌলা, তারা কিন্তু মেহেরুন্নিসাকে অনেক ভালোবেসেছিল। আর বাহুবলী তোমরা যারা মুভি দেখেছো তারাও দেখেছো, এই যে এরা আর কি, তারা যেমন ভালোবাসার মানুষের জন্য সব কিছু দিতে পারে, ভালোবাসতেও পারে। রোমান্টিক মানে হচ্ছে প্রেম একসাথে, মানে এখানে দুইটা দিক প্রকাশ পাচ্ছে। একটা হচ্ছে প্রেমের, এই যে বাঁশুরি বাজিয়ে মেয়েদেরকে নাকি ইমপ্রেস করতো, মামা এক হাতে বাঁকা বাঁশের এক হাতে রণতুর্য, যেমন এটা হচ্ছে দ্রোহ। তাহলে প্রেম ও দ্রোহ দুইটাই প্রকাশ পেয়েছে এখানে। যদি বলা হয় এখানে বাঁকা বাঁশের বাঁশুরি দ্বারা কি প্রকাশ পেয়েছে, তখন তুমি বলবো প্রেম।
আর যদি বলা হয় রণতুর্য দ্বারা কি প্রকাশ পেয়েছি, তখন তুমি বলবা দ্রোহ বা বিদ্রোহ। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা বলো? হ্যাঁ ভাইয়া, আমার একটা কমেন্ট পড়ে না করছিস ভাইয়া, কমেন্ট এখন সবার পড়ার চেষ্টা করবো, তোমরা করে থাকো, আমি পড়বো। এরপর খেয়াল করো, আমি বেদুইন। বেদুইন মানে হচ্ছে আরবের এক ধরনের যাযাবর জাতি, তারা হচ্ছে মরুভূমিতে বাস করে। ওরা কিন্তু খুব কষ্টে পরিশ্রম করে বলছে আমি তাদের এই যে তাদের বেদুইন জাতির মতো। আবার বলছে আমি চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে মঙ্গলের একজন রাজা, খুবই ক্ষমতাধর ছিলেন। আমি জানি, একটু শুনেছি, যদিও সত্য কিনা জানি না। সেটা হচ্ছে চেঙ্গিস খান নাকি ওই যে অনেকগুলো প্রোডাক্ট উৎপাদন করে, মানে অনেকগুলো বিয়ে শাদী করে আর কি, বুঝছো? বিয়ে শাদী করে অনেকগুলো বাচ্চা কাচ্চা জন্ম দেয়। যাক, তো উনি ক্ষমতাধর রাজা ছিলেন চেঙ্গিস, মঙ্গলের একজন রাজা। তো কবি এখানে বেদুইনের মতো বলতেছে, বলছে আমি চেঙ্গিস খানের মতো ক্ষমতাধর রাজা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, হু আর ইউ ম্যান, হু আর ইউ, হু আর ইউ? বলছে তোমরা যারা ইংলিশ ভাষা জানো না তারা আসলে ওই যে আমাদের গন্তব্য কাবুলে আমাদের সৈয়দ মুস্তাফা আলী এটা সুন্দর করে বলেছে, তোমরা যারা ইংরেজি ভাষা জানো না, তো ইংরেজিটাকে ডাকবার জন্য বা ইংরেজি একটু আপডেট করে বলার জন্য তারা কি করবা, প্রাগদেশে একটু করে জোর দিয়ে বললে হয়ে যাবে। যেমন সবাই ইংরেজি বলতেছে, তখন তুমি বলবা যে তুমি কেমন আছো, দেখবা সেটা হয়ে গেছে ইংরেজি, কেমন? আর আমাদের মেয়েরা যারা একটু আপডেট, তারা কিন্তু সবসময় বলে ইউ নো হোয়াট, এরকম করে বলে তোমাকে আসলে যে ইংলিশ ম্যানের মতো লাগবে, বুঝছো? ওকে, এরপর আসো, আমরা এরপরে যাই। কমেন্টগুলো আসলে এরপর দেখো, আমি আপনার মানে হচ্ছে নিজেরই, আপনার মানে হচ্ছে কাকে, নিজেরে। ছাড়া মানে হচ্ছে ওকে ছাড়া, নিজেকে ছাড়া। ওই যে আমার পথ প্রবন্ধ তোমাদেরকে পড়াইছিলাম, আপনারা ছাড়া করিনা কাহারে কুর্নিশ, তোমাদের বলে দিয়েছিলাম সেটা না, করিনা কাহারে কুর্নিশ শব্দের অর্থ হচ্ছে অভিবাদন, তোমাদেরকে বলেছিলাম। এরপর খেয়াল করো, এগুলো খুব দ্রুত ফায়দা হচ্ছে, সেজন্য ব্যাখ্যা করার আমাদের সুযোগ নাই, কারণ আমাদের এরপর আবার রেইনকোট গল্প পড়তে হবে, কেমন? আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার, ওঙ্কার মানে হচ্ছে ওম ধ্বনি। ঈশান বিশান তোমরা চিনো, ঈশান বায়ু, অগ্নি, নরি, ঊর্ধ্ব, অধ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তা আমাদের দিক কয়টি বলেছো? হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, কি বলো সত্যি? আচ্ছা ঠিক আছে, ওকে আসলে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। এরপর খেয়াল করো, কোথায় ছিলাম? হ্যাঁ, এরপর দেখো, আমি ইসরাফিলের সিং, এটা ফারাসি, এটা ব্যাখ্যা করে বলে দিয়েছিলাম না? দেখো, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার। ইসরাফিল আমাদের ইসলাম ধর্মের 4 জন ফেরেশতার মধ্যে হচ্ছে, তিনি হচ্ছে একজন ফেরেশতা, যিনি হচ্ছে কি করবে বলতো, ওই যে সিংহায় ফু দিবেন, অর্থাৎ তিনি সিংহায় ফু দেওয়ার কারণে আমাদের পৃথিবী কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং বিকট একটা শব্দ হবে। সেই তখন বলেছে যে ইসরাফিল যে সিংহায় করে ফু দিবে, সেই হুঙ্কারের মতো, কেমন? এখানে আসলে ওঙ্কার বলতে, এখানে দেখো, এখানে আমরা যদি দেখি ঈশান বিশানের ওঙ্কার মানে হচ্ছে ওম ধ্বনি, আবার হুঙ্কার মানে আবার ইসলাম ধর্ম, এখানে কিন্তু অসাম্প্রদায়িক একটা ব্যাপার সেবার আমরা দেখতে পাই, কেমন? এখানে ওঙ্কার মানে আবার ওই যে হিন্দু ধর্মের মধ্যে তোমরা সবসময় দেখবা এরকম করে একটা আছে, আমি এটাকে কি বলে জানি না, এটাকে আসলে ওম ধ্বনি বলা হয় না, ওম নম শিবায় ভগবাসতী মহেন্দ্র মা শ্রী শ্রী, এরকম করে কিছু একটা বলে। যাক, এরপর আসি। হ্যাঁ, এরপর আমরা খেয়াল করো, আমরা যাব হচ্ছে আমি পিনাক পানির, পিনাক শব্দের অর্থ হচ্ছে দনুক, পানি শব্দের অর্থ হচ্ছে হাত, এখানে মূর্ধন্য দেওয়া থাকলে হাত, পিনাক শব্দের অর্থ হচ্ছে দনুক, তাহলে আমি দনুক হাতে। ডমরু শব্দের অর্থ হচ্ছে ডুগডুগি। ত্রিশূল তোমরা দেখেছো শিবের হাতে থাকে, এবং ধর্মরাজের দণ্ড। আমাদের কবি বলতেছে তার সত্তাকে প্রকাশ করার জন্য কবি বলেছে আমি দনুক হাতে ডমরু ত্রিশূল। তাহলে এখানে কোন চরিত্র প্রকাশ পাচ্ছে বলো তো তোমরা? ভারতীয়, অর্থাৎ শূন্য, তাদের এই যে ধর্মীয় কোন চরিত্র প্রকাশ, ধর্মীয় কোন চরিত্রের মধ্যে আসতেছে বলতো? এটা পিনাক পানি কার হাতে থাকে, ডমরু ত্রিশূল কার হাতে থাকে? কেউ হিন্দে থাকলে আমাদেরকে একটু করে জানিয়ে দাও। ওকে, পশু, আচ্ছা, ওকে, দেখো এখানে আসলে পিনাক পানির ডমরু ত্রিশূল দ্বারা আসলে কি বোঝাচ্ছে জানো? পিনাক শব্দের অর্থ হচ্ছে ধনুক, পানি শব্দের অর্থ হচ্ছে হাত, ডমরু শব্দের অর্থ হচ্ছে ডুগডুগি বা বাদ্যযন্ত্র ত্রিশূল। এইটার লাইন দ্বারা বোঝায় আবার শিবকে, শিবের হাতে দেখবা পিনাক থাকে মানে ধনুক থাকে, এবং পানি শব্দের অর্থ হচ্ছে হাত থাকে, ডমরু মানে ডুগডুগি থাকে একটা বাদ্যযন্ত্র, এরকম ত্রিশূল, তার মানে এখান দ্বারা বোঝায় শিবকে। এবং ধর্মরাজের দণ্ড, হিন্দু ধর্মের যে কি রয়েছে, ওই যে ধর্মরাজ রয়েছে, ইনি কি নাকি জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি দিবেন, বুঝছো? এবং এবার দেখো, মাঝখানে যেহেতু চলে আসছি, তোমরা একবার করে শেয়ার করলে কিন্তু আমরা ওই যে চেঙ্গিস খানের ছেলে ইসলামের স্বর্ণযুগে দর্শন করেছে। আচ্ছা রাহাত, আমি তো আসলে তোমরা আরো ভালো জানবে এটা, তোমরা তো পড়ো, আমরা তো এগুলো পড়ি না। ওকে,
আচ্ছা এরপর খেয়াল করো শিব, গুড, হিন্দু ধর্মের। আচ্ছা এরপর খেয়াল করো, এখানে কবি বলেছে আমি চক্র, মহাশঙ্খ, চক্র শঙ্খ এগুলো থাকে বিষ্ণুর হাতে। এগুলো কার হাতে থাকে? এগুলো চক্র এবং শঙ্খ এগুলো থাকে বিষ্ণুর হাতে। কার হাতে? বিষ্ণুর হাতে। কার হাতে? হিন্দু ধর্মে একটা চরিত্র বিষ্ণু, 4টা হাত থাকে, চক্র, শঙ্খ, তারপর হচ্ছে আরেকটা কি পদ্ম, গদা। এগুলো একটু খেয়াল রাখবা, এখানে কোনটা কিসের প্রতীক বই একটু বলে দিই। এখানে 4টা হাতের মধ্যে একটা থাকে চক্র, আরেকটাকে থাকে পদ্মা, আরেকটাকে থাকে কি চক্র, শঙ্খ, আরেকটা কি গদা, আরেকটা মনে পদ্মা, পদ্ম একটা ফুল থাকে। তাহলে চক্র হচ্ছে সুদর্শনের প্রতীক, মহাশঙ্খ হচ্ছে যুদ্ধের প্রতীক বা এরকম আর কি, কেমন? আপনার গদা হচ্ছে অভিশপ্ত কিছুকে দূর করার প্রতীক। এগুলো একটু খেয়াল রাখবা। তাহলে চক্র হচ্ছে সুদর্শনের প্রতীক, কেমন? আর মহাশঙ্খ হচ্ছে যুদ্ধের প্রতীক। কবি বলতেছে আমি সেই চক্র বিষ্ণুর, এবং এগুলো হিন্দুদের ত্রিদেবতার মধ্যে বিষ্ণুর আর কি। হিন্দুদের 3টা দেবতা বিষ্ণু, আরেকটা শিব, আরেকটা একটা ছিল। আমি প্রণবনাথ প্রচণ্ড। এই তোমরা বুঝতেছো কিনা বলো, বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তুমি সবাই বুঝছো? সবাই একটু করে শেয়ার করে দাও। আচ্ছা ধন্যবাদ, শেয়ার ডান, বিষ্ণু, গুড, মাশাআল্লাহ। ওকে ওকে, শিবের হাত। তাহলে তোমরা এতটুকু বুঝছো না? আমি খেপা দুর্বাসা। দুর্বাসা হচ্ছে একটা ঋষির নাম। দুর্বাসা কি ঋষির নাম? বিশ্বমিত্র আরেকজন ঋষির নাম। এই দুজন ঋষি, দুর্বাসা ছিল খেপা। খেপা মানে হচ্ছে কুপন স্বভাবের। কেউ বলছে আমি মানে ওর সাথে কেউ কথা বলতে পারতেছে না। ও নাকি হচ্ছে তোমার যে অগ্নিবর্ষণ করিয়া স্বর্গ থেকে দেবতাদেরকে নামাই ফেলতে, এরকম কুপন স্বভাবের ছিল। এমন তো আসলে খেপা দুর্বাসা কুপন স্বভাবের। আবার বিশ্বমিত্র একজন শিষ্য ঋষি ছিল, ওদের শিষ্য বলেছে। অর্থাৎ ওরা কোনো না কোনোভাবে প্রাধান্য পেয়েছে। চেয়ার ডান, ধন্যবাদ নাহিদা শান্তা। তাহলে কবি কাদের শিষ্য বলেছে? দুর্বাসা এবং বিশ্বমিত্রের শিষ্য বলেছিল। এরপর বলেছে দেখো আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। দাবানল, দাবানল শব্দের অর্থ হচ্ছে তোমরা চিনো যে বনের মধ্যে যেটা সৃষ্ট হয় সেটাই হচ্ছে দাবানল, কেমন? আমি দাবানল দাহ। পদ্ম, স্যার পদ্ম আর এটা তো আমাদের নাই, তারপরে তোমাদেরকে বলি পদ্ম হচ্ছে জ্ঞানের প্রতীক। তারপর হচ্ছে গদা অভিশপ্ত কিছুকে দূর করার প্রতীক, তারপরে বলে দিলাম। যাক, লাইন দ্বিতীয়টা আবার বলেন। দ্বিতীয় কোনটা স্যার, এটা নাকি এটা? আচ্ছা আমি এটা আবার বলছি, আমি দাবানল দাহা, আবার সিংহের মহাঅঙ্কার বলছে আর কি। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ, আমি হ্যাঁ এটা বুঝতেছো, মানে আমি অনেক বড় একটা আওয়াজ, প্রণবনাথ প্রচন্ড, এরকম এতটুক। আচ্ছা আরেকটা আসতে পারতাম ভাইয়া, আসতে পারলে তো ভাইয়া কি হবে না। আর এখানে কমেন্টগুলো ঠিক মতো আসতেছে না, যে আমি 2বার ঢুকে দেখতে হচ্ছে, কেমন? এরপর দেখো, তারপরে তো আমরা চেষ্টা করি এরপর এগুলো পরে দেওয়ার। আসতে পারলে শেষ সময় না তো, কারণ আমাদের এরপর আরও পড়া আছে, এগুলো পড়তে হবে। তারপর দেখো আমি উন্মন মনুদাসীর, আমি উন্মন মনুদাসীর, উন্মন মনুদাসীর, উন্মন মনুদাসীর মানে বুঝো তো? আমি দাহন শব্দের অর্থ হচ্ছে আসলে ফুরে ফেলা। আচ্ছা হ্যাঁ, ভালো করে খেয়াল করো। কবি কি দাহন করিবেন, কে রাখবা? বিশ্বকে দাহন করিবেন। কবি নিজেকে কি বলে উল্লেখ করেছে? দাবানল দাহ, অনেক কিছু বলে তো উল্লেখ করেছে। এখানে কবি বিদ্রোহী সত্তার প্রকাশ করতে গিয়ে নিজের আমি শব্দটা ব্যবহার করেছে 55 বার। পরীক্ষা আসতে পারে বিদ্রোহী কবিতা আমি শব্দটি কয়বার ব্যবহার হয়েছে? 55 বার। সবাই একটু শেয়ার করে দাও। আর কমে গেছে, একটু রিচ কমে গেছে আবারও। অনেকে বাত্তাত খাইতে গেছে মনে হয় না। ওঙ্কার ধ্বনি, হ্যাঁ বড় আওয়াজ, নেট সমস্যা। ওকে দেখো এবার, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। আচ্ছা আমি উন্মন মনুদাসীর বলছি, তাহলে কবি কি বহন করবে? অর্থাৎ অত্যাচারের, নির্যাতনের, নিপীড়নের যে বিশ্ব রয়েছে সেই বিশ্বকে কবি দাহন করে ফেলবেন বা দহন করে ফেলবেন। ওকে, তারপর কি বলেছে দেখো, আমি উন্মন মনুদাসীর। উন্মন মনুদাসী মানে বুঝো তো উদ্যোগ মনুদাসী। তুমি যদি আমাকে অগু করে বলো, মানে এখানে রোমান্টিকতা প্রকাশ পাচ্ছি, তখন আমি আসলে আইসক্রিমের মতো গলে যাব। বুঝতে পেরেছি? এরকম 300 জন ছিল, এখন কমে গেছে কেন? তারপর দেখো কবি মানে যে তুমি যদি আমাকে ভালোবাসা দাও আমি তোমাকে ভালোবাসা দিব, তুমি যদি আমার সাথে রাগান্বিত কিছু করো, আমার দেশের ক্ষতি করো, তাহলে আমি তোমাকে 1 বিন্দু পরিমাণে ছাড় দেবো না। দেশের সাথে কোনো আপোষ নয়, এই জিনিসটা বোঝাচ্ছে। বুঝছো? এরপর দেখো আমি হা হুতাশ, হা হুতাশ আমি হুতাশীল। হা হুতাশ শব্দের অর্থ হচ্ছে ওই যে যারা বিধবারা, যারা বিধবা কিন্তু খন্দন শ্বাস মানে কান্নার আওয়াজ, কন্যা ধ্বনি। বিধবারা কিন্তু আসলে স্বামী মারা যায় তাদেরকে বিধবা বলা। বিধবারা স্বামী ছাড়া তাদের কান্নাগুলো আসলে তাদের কান্নার আওয়াজ আসলে কেউ বোঝে না। বলছে আমি বিধবাদের সেই কান্নার মতো। হা হুতাশ, যারা তারা যে হা হুতাশ করে আমি সেই হুতাশির মতো, মানে তাদের কান্নার আওয়াজের মতো। আচ্ছা এরপর দেখো আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহারা যত প্রতীকের। এই যে গতবারে 24 সালের পরীক্ষায় এটা সেকেন্ড পেপার আসছে, পথবাসী, এটা উচ্চারণ করো। পথ করতে বয়কার বা তালবেশী।
রে স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? আরেকবার শেয়ার করে দাও তো ভাইয়া সবাই। কতবার বিদ্রোহী বলেছে? 55 বার। 55 বার। উম্মে সালমা ক্রন্দন শব্দের অর্থ কান্না, ক্রন্দন শব্দের অর্থ কান্না। শিব বা মহাদেবের পিনিক নামক পিনিক না পিনাক, পিনাক দনুক ধারণ করে তার নাম পিনাক পানি। হ্যাঁ গুড। তারপর দেখো পিনাক পানি, পিনাক 55 বার, ঠিক আছে গুড। না স্যার, তার আমার ফ্রেন্ডদের যে অবস্থা শেয়ার দিলে আমি শেষ কেন? শেষ কেন ভাইয়া? আমি আর কমেন্ট করবো না। হাসিবুল ইসলাম, ওকে ভাইয়া, আর কিছু করার নাই। এখন তোমরা যত কমে যাচ্ছে একটু একটু। এরপর খেয়াল করো কি বলেছে? আমি অবমানিতে মরম বেদনা, অবমানিত হচ্ছে মরম বেদনা। আচ্ছা হ্যাঁ, এর আগে বলি নাই আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগির হারা যত প্রতীকের, অর্থাৎ যাদের ঘর বাড়ি নাই, যারা পথে পথে থাকে, আমি তাদের বঞ্চিত ব্যথার মতো। ওই যে একটা কথা আছে না, বঞ্চিত ব্যথা মানে বুঝো তো, যারা বঞ্চিত হয় তাদেরই আসলে কেমন লাগে, যাদের ঘর বাড়ি নেই, মা বাবা হারায়, কিছু থেকে বঞ্চিত হয়, খুবই তাদের যে ব্যথা সেটাকে হৃদয়ের মধ্যে অনুধাবন করেছে। তারপর কি বলেছে দেখো, বঞ্চিত ব্যথা পথবাসী যাহা, এটা বলেছি আমি অপমানিতে মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। অর্থাৎ যারা অপমানিত হয়েছে, যারা লাঞ্ছিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, প্রত্যেকের বুকে আমরা কি ফিরে নিয়ে আসবো? আবারও ফের শব্দের অর্থ চাবান, গতি ফিরে নিয়ে আসবো। তারা যা অপমানিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের বুকে আমি কিন্তু গতি ফিরে নিয়ে আসবো, গতির সঞ্চার করাবো। হয়তো আপনার থেকে ব্যাটার অপশন পেয়েছে। কি পেয়েছে ব্যাটার অপশন? ছেড়ে চলে গেছে যে কেউ? আচ্ছা স্যার, কমেন্টে রিপ্লাই দেন। আরিফুল ইসলাম, সবাইকে দিচ্ছি ভাইয়া। হো ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া সিটাঙ্গে। ওকে পিনাক খোলো দনুক। এরপর আসো ভাইয়া। তারপর কি বলেছে? আমি উত্তর বায়ু, উত্তর বায়ু, উত্তর এক বায়ু। এখানে বায়ু শব্দটা দেখো, বায়ু, অনিল, তারপর হাওয়া, এগুলো সবগুলো হচ্ছে তোমার কি বাতাসের সমার্থক শব্দ। কবি বলছে আমি উত্তর দিক, উত্তর বায়ু, উত্তর দিক থেকে আসা বায়ু। মলয় অনিল, মলয় হচ্ছে ভারতের একটা পর্বতের নাম, ওই পর্বত থেকে আসা সেই বাতাস। মলয় পর্বত বিখ্যাত একটা স্থান জুড়ে রয়েছে ইতিহাসে। উদাস পূর্বে হাওয়া, পূর্ব থেকে আসা হাওয়া। তো কবি বলতেছে আমি মানে আমার যে সর্বদিকে আমার যে অবস্থান আছে, মলয় পর্বতিক বলো, সেখানে আমার অবস্থান। উত্তর দিক থেকে বায়ু আসছে, সেখানেও আমার অবস্থান। উদাস পূর্বী হাওয়া, পূর্ব দিকে আসলে সেটাও। যদি কোনো বাতাস যেখান থেকে আসবে আসুক, আমার সেদিকে অবস্থান আছে। কবি মানে এটাই বোঝাতে চাচ্ছে, বিদ্রোহী সত্তার মানুষ তার যে বার্চিপ বাতাসের সব জায়গা জুড়ে রয়েছে, এটাই কবি বোঝাতে চাচ্ছে। ওকে তারপর খেয়াল করো, আমি প্রতীক কবির গভীর রাগিনী, রাগিনী শব্দ অর্থ হচ্ছে গানের সুর। যারা পথে পথে ঘুরে বেড়ায়, প্রতীক যারা কবি রয়েছে পথে পথে হাঁটে, তাদের গভীর রাগিনী, রাগিনী শব্দ অর্থ হচ্ছে গানের সুর। তো কতগুলো আছে না রাগিনী শব্দটা তোমরা অনেকে শুনেছ। একটা ওই যে গান আছে, তুমি যে আমার কবিতা, আমারও বাসির রাগিনী, আমারও সকল আদো জাগরণ, চিরদিন তোমারে চিনি। বুঝছো? তো এটাই আর কি। আচ্ছা এরপরে খেয়াল করো, আমরা একটু যাই বেনুবিনে গাওয়া গান। বেনুবিনে গাওয়া গান, বেনুবিনে মানে হচ্ছে খালি গলায় আর কি, বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া গান। কবি দেখো এখানে কিন্তু রোমান্টিকতার একটা দিশ প্রকাশ করেছে, শান্ত বা মায়াময় সত্তা। আমি আকুল, নিদাক, তিয়াসা। নিদাক শব্দটা কে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। নিদাক শব্দের অর্থ কি? গ্রীষ্ম। নিদাক শব্দের অর্থ কি ভাইয়া? গ্রীষ্ম। নিদাক শব্দের অর্থ কি? গ্রীষ্ম। আচ্ছা মাঝখানে আর 5 মিনিট পরে কিন্তু আমরা এখানে সৃজনশীলের টপিকগুলো পড়বো, আর 5 মিনিট পরে তার শেষ করে দিচ্ছি, শেষ করার পরে বলতেছি। তো যারা পাবে তারাই পাবে, কারণ এটা গ্রুপে দিব না, আমি লিখে দিব যে হাতে এখান থেকে কোন কোন বিষয় সৃজনশীল আসবে। আচ্ছা এরপর দেখো, তারপর তিয়াসা। আমি রৌদ্র, রুদ্র, রবি, অর্থাৎ আমি সূর্যের আলোর মতো। আমি গ্রীষ্মের তিয়াসা মানে তৃষ্ণা, আমি গ্রীষ্মের তৃষ্ণার মতো। আবার রৌদ্র, রুদ্র, রবি। রুদ্র শব্দের অর্থ সূর্য, রবি শব্দের অর্থ অর্থাৎ আমি সূর্যের আলোর মতো, সূর্যের রোদের মতো। আমি আকুল, নিদাক, তিয়াসা। নিদাক তিয়াসা মানে যে নিদাক শব্দ অর্থ গ্রীষ্মের তৃষ্ণার মতো। গ্রীষ্মকালে যেমন মানুষের তৃষ্ণা পেলে ছটপট ছটপট করে, আমি সেই তৃষ্ণার মতো। কেমন? এরপর আসো এবার উপরে আসো। আমি মরু নিঝর, ঝরঝর। নিঝর শব্দের অর্থ হচ্ছে আসলে ঝর্ণা, অর্থাৎ মরুভূমির বুকে ঝর্ণার মতো। মরুভূমির, হ্যাঁ এগুলোর পিডিএফ দেওয়া হবে। মরুভূমির মুখে নিঝর, ঝরঝর মানে হচ্ছে মরুভূমির বুকে ঝর্ণার মতো। আমি শ্যামলিমার ছায়াছবি। মরুভূমির মুখে ঝর্ণা হয় শুনেছ, কিন্তু মাঝে মধ্যে দেখবা মরুভূমির মুখে কি হয়, ঝর্ণা আসলে কখনো হয় না। ওই যে আমাদের যেটা মুসলিম ধর্মের মধ্যে তোমরা জানা শুনেছ, জমজম একটা কূপ আছে, ওটা কিন্তু মরুভূমির বুকে হয়েছিল। কোনো একটা বিস্তারিত একটা কাহিনী আছে, কানটা শুনে যাও। মরু নিঝর ঝরঝর, অর্থাৎ মরুভূমির বুকে ঝর্ণা হলে যেমন মরুভূমির বুকে প্রাণের সঞ্চার হতো, আমি সেই মরুভূমির বুকে ঝর্ণার মতো। আমি শ্যামলিমার ছায়াছবি। দেখো শান্ত বা মায়াময় সত্য প্রকাশ পাচ্ছে, এখানে কাউকে ভয় দেখায় নাই।
আমি অরফিয়াসের বাসরে, অরফিয়াস গ্রিক পুরাণে উল্লেখিত একজন বংশীবাদক, বিখ্যাত। এই শব্দের কারণ এখন তো ভাই আমাদের তো মেগা ম্যারাথন ক্লাস, একটু এখানকার একটা তোমাদের মধ্যে বিশেষ অনুরোধ থাকবে, এখানে যতগুলো শব্দ আছে শব্দের অর্থগুলো শিখে ফেলবা, ওখানে সবগুলো একবার করে পড়ে ফেলবা। তোমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট আসতে পারে, আসবে বিদ্রোহী কবিতা থেকে 2-1 MCQ আসবে, অথবা জ্ঞানমূলক প্রশ্ন আসবে। মহাসিন্ধু তলা গুম গুম, দেখো মহাসিন্ধু, সিন্ধু একবার দেখবো উত্তাল থাকে, একবার দেখবা শান্ত থাকে। কেমন? এই যে সিন্ধু যেমন শান্ত থাকে, আবার মাঝে মধ্যে উত্তাল থাকে, কবি দুইটা সত্তায় প্রকাশ পাচ্ছে। আমিও সেম, মাঝে মধ্যে উত্তাল থাকি, মাঝে মধ্যে অনেক গুমগুম থাকি। তারপরে দেখো কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, তাহলে সিন্ধু তারা গুম তারা দুইটাই প্রকাশ পাচ্ছে। কবি যে অনেক রাগ উত্তাল সেটাও, আবার কবি যে অনেক শান্ত, শান্তর দিকে শান্ত, এটাই গুমগুম। গুমছুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্জম, গুমছুমু, গুমছুমু মানে বুঝো তো, তোমরা বাচ্চা একটা ঘুমাচ্ছে, তোমরা একটা পাপ দিচ্ছ, আপু দিচ্ছ, কেমন? আবার রাতে হয়তো ঘুমানোর সময় তোমরা মেসেঞ্জারে ওকে মেসেজ দিচ্ছ, বাবু তুমি ঘুমিয়ে যাও, কেমন উম্মা, এরকম করে গুড নাইট বলে আসলে পাঠিয়ে দিচ্ছ তোমরা, এরকম হয় না? স্যার এখান থেকে কি একটা সিকিউ আসবে? আসার সম্ভাবনা এটা থেকে নেই, এটা এবং আমার পথ এই দুইটা থেকে একটা আসবে। এবং ফাইনালি যেদিন কালকে বা পরশু ক্লাস নিব সেদিন তো তোমাদের বলেই দিব সিকিউ এটা থেকে আসবে, কেমন? ওকে, তারপর থেকে নিদাক শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম। এবার হ্যাঁ, তো যেটা বলছিলাম গুমচুমু, অর্থাৎ তুমি হয়তো চুম্মা ইমোজি দিয়ে দিও একজনকে ঘুম পাড়াচ্ছ, কিন্তু কেউ বলছে না আমি গুমছুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিজম, পুরো বিশ্বকে নিজম শব্দের অর্থ ঘুম পাড়িয়ে দেওয়া, তাহলে পুরো বিশ্বকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো তোমরা তো একজনকে পাড়াও বা একজনকে উম্মা বলে দুজনকে পাড়াও, কিন্তু কেউ বলছে না তুমি পুরো বিশ্বকে ঘুম পাড়াইতে হবে তোমার। বুঝাতে পেরেছি? আচ্ছা যাক, তোমরা উম্মা তুম্মা এগুলো বলি না, তোমরা তো গুড নাইট বলে এরকম করে একটা দাও, মুখ একটা এদিকে তাকে। যাক, মম বাঁশুরির তারে পাশের, অর্থাৎ আমি যখন বাঁশুরি বাজাই, বাঁশুরি শব্দের অর্থ হচ্ছে আসলে ভুলে যাই, অর্থাৎ আমার বাঁশুরির আকর্ষণে, তারে শব্দের অর্থ হচ্ছে আকর্ষণে বা সুরের বিস্তারে বলতে পারো তুমি। পাশুরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যায়, অর্থাৎ আমি যখন বাঁশি ভুলে যাই তখন মানুষ ভুলে যায়, কি ভুলে যায়? এটা আসলে বোঝানো হচ্ছে শ্রীকৃষ্ণকে। তো শ্রীকৃষ্ণ যখন আসলে বাঁশি বাজাতো তখন আসলে মানুষ ভুলে যেত মানুষগুলো আসলে কে, এরকম অনেক নারীকে সে পাগল করে ফেলতো, শ্রীকৃষ্ণ বাজিয়ে বাজিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করতো। আমি শ্যামের হাতের সেই বাঁশুরি দেখো, এই যে শ্যাম মানে হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্যাম কিন্তু বাঁশি বাজাতো শ্যামের সেই, এটা আসলে রোমান্টিক, এটাও আসলে রোমান্টিকতা বা প্রেমের বিষয়টি ফুটে উঠেছে। প্রেম, দ্রোহ না, দ্রোহ প্রথমে পেয়েছো, ভয়ঙ্কর প্রথমে পেয়েছো, এরপর দেখা একটু দ্রোহ আসতেছে, দ্রোহ না যদিও তার যে আত্মত্যাগের একটা ব্যাপার হচ্ছে, অত্যাচারীদের অত্যাচার অবসানের জন্য যে বিষয়টি ফুলে ধরেছে সেটি কিন্তু এই লাইনের মধ্যে। দেখো আমি রুশে উঠি জবে, রুশে মানে রেগে, উঠি জবে, জবে মানে যখন ছুটি মহাকাশ চাপিয়ে, অর্থাৎ পুরো মহাকাশ ছুটিয়া ছাপিয়ে, অর্থাৎ আমি আমার রাগ তোমরা এখনো দেখো না, আমি রুশে উঠি জবে, যখন রুশে উঠে রেগে উঠি মহাকাশ ছাপিয়ে যায়, আমার বয়ে সপ্ত নরক খাবিয়ে দুজগ নিবিয়ে যায় কাফিয়া। এলেন তারা তাদের অন্তরে ভয় দূরিয়ে দেওয়ার জন্য বলছে যারা অত্যাচার করতেছে, টিভিউটন করতেছে। অর্থাৎ আমি যখন রুশে উঠি, আমি যখন গুসা হই, আমার যখন গুসা ওঠে তখন আমি মহাকাশের পুরো মহাকাশের মতো বড় হয়ে যাই। বুঝতে পেরেছি? আমার বয়ে সপ্ত নরক খাবিয়ে দুজগ নিবিয়ে যায় কাফিয়া। আমার বইয়ে আমাদের জাহান্নাম যেটা রয়েছে সেখানের মধ্যে নরক বলা হয় আর কি, সবচেয়ে নিকৃষ্ট যেটা দুজক সেটার নাম হচ্ছে হাবিয়া দুজক, হাবিয়া দুজক। সবচেয়ে উৎকৃষ্ট যেটা জান্নাত তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। কেমন? তো কবি এটাই বোঝাতে চাচ্ছে, যদি এটা একটা নাস্তিক টাইপের লাইফ, কবিতা এখন মারা গেছে, হয়তো জাহান্নামে আছে না জান্নাত আছে আমরা জানি না। সিন্ধু শব্দের অর্থ ভাইয়া সাগর, সিন্ধু শব্দের অর্থ সাগর। স্যার আপু বলতেছে উম্মা কি? উম্মা আচ্ছা তোমরা বোঝো না, আচ্ছা যাক কালকে কোচিংয়ে আসো। আচ্ছা আম্মু বলতেছে স্যারে প্রেমের কাহিনী কেন বলতেছে? আচ্ছা আসলে আর কমেন্ট পড়তেছি না, দিকে দেখো তোমরা কমেন্ট ফলো ফলা হয় এখন আমাদের ফলার সময়, আচ্ছা তারপরে একটু ভালোবাসা দিয়ে ফলাইতে হয়, মজা দিয়ে ফলাইতে হয়। আমি বিদ্রোহবাহী অকিল ব্যাফিয়া, নিখিল অকিল ব্যাফিয়া, অর্থাৎ আমি বিদ্রোহে বহন করে নিয়ে আসছি, বিদ্রোহ বহন করে নিয়ে আসছি, নিখিল সারা বিশ্ব জুড়ে, নিখিল অকিল ব্যাফিয়া অর্থাৎ সারা বিশ্ব জুড়ে বিদ্রোহের বার্তা বহন করে নিয়ে আসছি। তুমি আমাকে থামানোর কেউ না, তুমি আমাকে থামাইতে পারবে না, হু আর ইউ, তুমি কামাচ্ছ কেন আমাকে, কেমন? তাহলে দেখো আমি পরশুরামের কাঠের কোটর কে রাখবা, পরশুরামকে, পরশুরাম কেন বিখ্যাত? পরশুরাম হচ্ছে বিষ্ণুর মনে হয় ষষ্ঠ অবতার না কততম অবতার, কে রাখবা তোমরা বইয়ের প্রশ্ন উত্তরের মধ্যে থাকবে। পরশুরাম হচ্ছে কাঠের কোটারের জন্য বিখ্যাত। পরশুরাম নাকি পিতৃ আদেশে মাতাকে কোটার দিয়ে হত্যা করে এবং আবার সাধনা বলে, সাধনা করতে করতে তার মাকে বাঁচিয়ে তোলে, সেজন্য পরশুরামের কাঠের কোটার আমার ইতিহাসের জন্য বিখ্যাত। সেজন্য কবি বলছে আমি পরশুরামের কাঠের কোটার, এই কোটার দিয়ে তোমাদেরকে একদম মারিয়ে হাইট ধরে ফেলে দিতে পারি, আবার চাইলে সাধনা করে তোমাকে বাঁচাইতেও পারি। বুঝাতে পেরেছি? আমার ওকে ভাইয়া আজকে বিকেলের মতো পড়াইতাম,
আমার না সাবাসুম বিকেলের মতো। আচ্ছা দেখি আগে এটা পরে ফেলি। এটার মধ্যে রোমান্টিকতা তেমন কিছু নাই, সেটা নিকত্রীয় করিব বিশ্ব আনিব শান্তিকতা, অর্থাৎ পৃথিবীর এটাকে নিকত্রীয় করে ফেলবা, পৃথিবীর বুকে শান্তি ফিরে নিয়ে আসবো। তারপর দেখো এরপরে লেটেকে রাখবা আমি হলো বলরাম স্কন্দে। হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল, হল শব্দের অর্থ আসতে পারে কি বলরাম শব্দের অর্থ হচ্ছে বলরাম, স্কন্দ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। তো আমি বলরামের কাঁধে আসলে লাঙ্গলের মতো, বলরামের কাঁধে কিসের মতো? লাঙ্গলের মতো। আমি লাঙ্গল দিয়ে কি করে বেড়াসো, তাহলে বলরামের কাঁধে কি থাকতো? বলরাম হচ্ছে লাঙ্গল থাকতো বলরামের কাঁধে, কে রাখবা? তো এখন লাঙ্গল দিয়ে কি করে? আমি উফরে ফেলিব ওদিন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। আমি উফরে ফেলিব, উফরে ফেলিব মানে চারে ফেলবো, মানে হচ্ছে মাটিগুলো উল্টাই ফেলবো। নাঙ্গল দেখছো তোমরা কখনো? উফরে ফেলিব ওদিন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, অর্থাৎ নতুনভাবে সৃষ্টিকে বিশ্বকে সৃষ্টি করবো এবং মহা আনন্দ করবো, বুঝছো? তারপর দেখো মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিনে হব শান্ত। কোন দিন শান্ত হবো বলো তো ভাইয়া, তোমরা একটু কমেন্ট করো। হ্যালো হ্যালো, অফিসে তাই না? অফিসে তাইও না, অফিসে তাইও না না। আচ্ছা এরপর দেখো তাহলে কি বলেছি? আমি সেই দিনে হব শান্ত, উফরে ফেলিব ওদিন বিশ্ব, মানে হচ্ছে কবি যে বিশ্ব এখনো অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, সেই বিশ্বকে আমি উফরে ফেলিব। উফরে ফেলিব মানে উল্টাই ফেলবো, নতুনভাবে সৃষ্টি করব। কেমন? কৃষ্ণের বড় ভাই কে রাখবা? বলরাম হচ্ছে কৃষ্ণের বড় ভাই। মহাবিদ্রোহী আমি রণক্লান্ত, কবি যদিও বিদ্রোহে মানে যুদ্ধে ক্লান্ত, আমি সেই দিনে হব শান্ত। কদিন শান্ত হব? যেদিন তোমরা ক্লাস শেয়ার করবে, কিন্তু তোমরা এখনো ক্লাস শেয়ার করো নাই। এই বাচ্চারা ক্লাস শেয়ার করো, 200 জনে যদি একবার করে শেয়ার করো 200 বার, কিন্তু যারা শেয়ার করে তারা বারবারই করতে থাকে। আরগুলো বলছে না আমাদের আসলে শেয়ার করার কি দরকার, আমি কি স্যার থেকে টাকা নিয়েছি যে, এরকম করে বলো নাকি? যাক আচ্ছা স্যার আমাদের এখানে ইলেকট্রিসিটিও চলে গেছে, তারা ক্লাস করতে পারেনি। আচ্ছা ওকে থ্যাংক ইউ। এরপর দেখো আমি সেদিনে হবো শান্ত জবে মানে যখন উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অর্থাৎ যারা অত্যাচারে রয়েছে, উৎপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের কান্নার ধ্বনি আকাশে বাতাসে শোনা যাবে না, তাদের কান্নার আওয়াজ শুনবো না। আমি সেদিনই শান্ত হব, কিন্তু আমি শান্ত হব যেদিন তোমরা ক্লাস শেয়ার করবে সেদিন। অত্যাচারের খর্গ কৃপান ভীমরণে ভূমিবে না, অর্থাৎ কৃপান মানে ছিল তরোয়ার আর কি, কেমন? তরোয়ার, খর্গ, কৃপান, খর্গ মানে খর্গ যেটা যে কাটে, আর কৃপান মানে তরোয়ার। অত্যাচারীর খর্গ কৃপান ভীমের মতো শক্তিশালী মানুষ রণে ভূমিবে না, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ওদের মতো মানুষ যখন আসবে না, মানুষকে যখন আমাদেরকে অত্যাচার করবে না, এবং খর্গ তরোয়ার এগুলোর ব্যবহার হবে না, আমি সেদিনই কি হব? রণিবে না। এগুলো যদি না হয় তাহলে সেদিন আমি শান্ত হব। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি যদিও যুদ্ধ ক্লান্ত, আমি সেদিনে হব শান্ত। কোন দিন? ওই যেদিন অত্যাচারী খর্গ কৃপান, খর্গ মানে যেটা ফাটা কাটে। তোমরা বুঝতে পারছো? এই তোমরা বুঝতেছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা বলো। আমাদের এখানে যেগুলো আছে সেগুলো অনেক ভালো স্টুডেন্ট আজকে অনেকেই রেকর্ডেড করে আমি জানি। তারা দেখো বিশ্ব ছটায় উঠিয়েছে এক অন্যতম মহর্ষির, এটা বলেছি। এরপরে এখানে শব্দরত্বগুলো দেওয়া আছে। মম আমার দুর্দম শক্ত করা এমন দমন করা যায় না আর কি, দুর্বিনীত অবিনয়ী অশিষ্ট নৃশংস পৃথিবী দুর্বার নিবারণ করা যেন শৃঙ্খল, প্রত্যেকটারই অর্থ দেওয়া আছে এবং তোমাদেরকে এটা দেওয়া হবে যারা শেয়ার করবে। নিখিল অখিল সমগ্র বিশ্ব সবগুলো বলে দিয়েছি। এবং এই যে কবিতার মধ্যে কবি মূলত যেটা বোঝাতে চাচ্ছে পাঠ পরিচিতিটা যেটা বইয়ে আছে, তারপর আমরা লিখে দিয়েছি যে কাজী ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে 2022 সালে সংকলন করা হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতার নামে হচ্ছে বিদ্রোহী। কে রাখবা? কততম কবিতা? দ্বিতীয়তম। বিদ্রোহী কবিতা বিদ্রোহী বাংলার সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রতিবিম্বিক কবির কণ্ঠে আত্মপ্রকাশ ঘটে, যা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। অর্থাৎ এর আগে এরকম বিদ্রোহের ভাষায় কোনো কবি কবিতা লিখে নাই, সর্বপ্রথম আমাদের বিদ্রোহী কবি ইসলাম লিখেছেন, সেজন্য অনেকে বিদ্রোহী। দেখো বিদ্রোহী কবিতা কেমন, দেখো বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কি বোঝাচ্ছে? বোঝার দরকার নেই, মুখস্থ টাড়া মুখস্থ। বিদ্রোহী থেকে শেষ আসছে, তুমি এই লাইনগুলো লিখে দিবা। বিদ্রোহী কবির আত্মজাগরণ মানে হচ্ছে মানুষকে জাগরণ করার জন্য উন্মুখ কবির সদম্ভ নিজেকে আগে আত্মপ্রকাশ করেছে। আমি এরকম বললে মানুষও বলবে যে যাতে আমি এরকম, কেমন? সেজন্য আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে, ঘোষণা করেছে, বলেছে না বলো বীর, ঘোষণা করো বীর, কেমন? তারপর দেখো কবি সগর্বে মানে গর্বের সাথে নিজের বিদ্রোহী কবি সত্তাগুলো প্রকাশ করিয়েছে। আমি ভীম, আমি বাসমান মায়ন, আমি এরম, আমি অনিয়ম, আমি অশৃঙ্খল, এগুলো গর্বের সাথে বলেছে, বুঝছো? তারপর দেখো প্রকাশ এখানে ঘটিয়েছে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার বিত কাঁপিয়ে, বিত দীর্ঘিকার হবে দেন
এই কবিতায় সংযুক্ত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ বিদ্রোহ। কবি সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্মের ঐতিহ্য, ইতিহাস, পুরাণের শক্তির উৎস থেকে তিনি উপকরণ উপাদান সমৃদ্ধ করেন এবং বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারের অবসান, মানে শেষ কাম্য। বিদ্রোহী কবিতায় উৎকণ্ঠ ঘোষণা জানিয়ে দেন, উৎপীড়িত জনতার কন্দরোল যতদিন পর্যন্ত প্রশমিত হবে না ততদিন এই বিদ্রোহী কবিতা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অব্রবেদী মানে আকাশবেদী চির উন্নতশীল রূপে কাজ করে। তো এবার দেখি তোমরা এমসিকিউগুলো আমাকে একটু বলে দাও, তোমরা আনসার করো, আমি আর বলবো না। নজরুল ইসলাম কতকালে জন্মগ্রহণ 1, 2 এরকম করে আনসার দিয়ে যাও, 2 মিনিট আমি একটু রেস্ট করে দেবো। রেস্ট না, এখন শুরু করে দিব, তারপর টপিকগুলো লিখে দিব 1 মিনিটের মধ্যে। লেখা শেষ কিনা? এখানে এমসিকিউগুলো আনসার দাও, তোমরা আনসার দাও, বাচ্চারা আনসার দাও, আনসার দাও। বার 55 গনে দেখলে হবে না, আমি 55 বলছি, তুমি 55 বার লিখবা, কেমন? এটা আসলে বিদ্রোহী কবিতা, এটা না তোমাদের সংক্ষেপে, এখানে মাঝখানে অনেকগুলো লাইন বাদ দেওয়া হয়েছে, আমরা পুরোটাই খেয়াল করবো। তাহলে খেয়াল করো, কাজী ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? তোমরা অনেকেই বলে দিয়েছো, মনে হয় 1899। বাহ, মাশাআল্লাহ। তারপরে খেয়াল করো 1972 সালে কাজী ইসলামকে সপরিবারের সাথে, এটা তেমন দরকার নাই, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না কে জানে না। কাজী ইসলাম কত বছর বয়সী? 8 বছর বয়সী, এটা 7 বছর বয়সী। কাজী ইসলামের রচিত কাব্যর নাম কি? কাব্য 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 বাদনহারা, রুদ্রমঙ্গল প্রবন্ধ, বেতার দান, বিষের বাসী। এটা বাদনহারা, এটা বলেছি, রুদ্রমঙ্গল তো এটা তো আমার পথ প্রবন্ধ, তার মানে এটা প্রবন্ধ, এটা হচ্ছে তোমার উপন্যাস বাদনহারা বা কুমার কি। তো বেতার দান এটা গল্প, আর বিষের বাসী হচ্ছে আমাদের কাব্য মানে কাব্যগ্রন্থ। ইসলাম কত সাথে মৃত্যুবরণ করে? এটা তোমরা পারবা 1976। চির উন্নত মৌসির দ্বারা কিসের পরিচয়ক? এটা একটু কে রাখবা, চির উন্নত মৌসির কথাটি কিসের পরিচয়ক? দেখো, হিমালয়ের মতো দৃঢ়তার, আত্মধম্ব প্রকাশের, অন্যায়ের সাথে মাথা না করার। এখানে একটু খেয়াল করে, এটা একটু মাথা উঁচু করে থাকার, মাথা উঁচু করে থাকার কখনো হবে না। চির উন্নতম শির অর্থাৎ আত্মদম্ভ প্রকাশের, অন্যায়ের সাথে মাথা না করার বলেন এখানে, অন্যায়ের সাথে আরো পরে বলেছে, কেমন? এমনি এরপরে হিমালয়ের সাথে দৃঢ়তার সাথে এমনি তুলনা করা যে ঠিক আছে, কিন্তু এখানে আত্মদম্ভ কিসের পরিচয় বলেছে? চির উন্নতম শির, বলবীর চির উন্নত, আমার শির মাথা উঁচু, আমি নিজে দম্ভ করে বলছি, অহংকার করে বলছি। যে কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে গুণ করেছে? মহাপ্রলয়ের। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছে? আমি শান্তির দূত, দীর্ঘ নিঃশ্বাস, আশীর্বাদ বলে নাই, অভিশাপই বলেছে। আর শরীরতত্ত্ব দেওয়া আছে, আমি তো খেয়াল করি নাই, এটা এর আগেরটা দিয়েছিল, নটরাজ হিসেবে ঘোষণা করেছেন, আচ্ছা দেয় নাই, এর আগেরগুলো এইখানেরগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো মাঝখানে একটা দিয়ে দিছে আর কি, কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন? কারণ বলো তো, হ্যাঁ বলো তোমরা। এরপর আমরা রেইনকোট গল্পে যাচ্ছি, তাহলে এটা কিন্তু তোমাদের দেওয়া হবে, তোমরা একটু করে পড়ে নিও, তোমরা সবগুলো একটু আনসার করে নিও, কারণ অনেকগুলো এতগুলো পড়া দেখলে আমাদের রেইনকোট গল্প আসলে পড়ানো হবে না, তোমাদেরকে আমি দিয়ে দিব এটা ক্লাস শেষে। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের রেইনকোট। তো রেইনকোট পড়ার জন্য তোমরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে সবাইকে ক্লাসটি শেয়ার করে দেবে আরেকবার করে, আমি গ্রুপে রেইনকোট বলে আরেকবার করে শেয়ার করে দিই, কেমন? 1 মিনিট তোমাদের সাথে একটু সময় নিব আমরা। চুরাশি শেয়ার আছে, মাশাআল্লাহ। এরকম হলে তো আসলে ভালো লাগে ক্লাস করতে, কেমন? ওকে ওকে ওকে, তাহলে আমরা এখন পড়বো রেইনকোট। দেখো, প্রথমে আখতারুজ্জামান লিলি সম্পর্কে পড়বো, তারপর আমরা সরাসরি চলে যাব হচ্ছে তোমার রেইনকোট গল্পের যেই তথাকথিত পাঠ পরিচিতি রয়েছে, সেই পাঠ পরিচিতি আমরা পড়বো, কেমন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন থাকার জন্য, কিন্তু এখন ক্লাস শেষ করি না, এমনি ধন্যবাদ জানাচ্ছি আর কি। তারপরে হচ্ছে তোমার হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে এবার আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তাহলে রেইনকোট গল্প। স্যার একটু ব্রেক দেন। ব্রেক বানাই ভাই, এখানে ব্রেক নাই, ফত্তে থাক বাজে। পাঠ পরিচিতি আমার নিজের ব্রেক না, আমি নিজে হানিও খাচ্ছি না, তোমাদের ক্লাস নিয়েছি, আমার তো 9টার আগে ক্লাস করে দিব, 9টা বাজে ক্লাস শেষ করে দিব, কেমন? এরপর দেখো লেখক পরিচিতি আখতারুজ্জামান ইলিয়াসের। এখানের মধ্যে যে জিনিসগুলো তোমাদেরকে বলছি সেই জিনিসগুলো বারবার করে একটু মনে রাখবা, আমি যেগুলো দেখা দিচ্ছি এগুলোকে রাখবা। প্রত্যেক নিবাস তো নাই না, তাহলে এমনি কোথায় জন্মগ্রহণ করেন সেটা। তারপর দেখো পিতৃপদত্ত নাম আখতারুজ্জামান মাহমুদ ইলিয়াস, একটু করে শুধু এখানে মাহমুদ যুক্ত হয়েছে।
তিনি বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, কলেজ সরকারি কলেজে বাংলা বিষয় অধ্যাপনা করেন। তিনি সমাজ, ঐতিহ্য, ইতিহাস সচেতন একজন শক্তিমান লেখক। তিনি জীবন জগৎকে অন্তর্নিষ্ঠ পর্যবেক্ষণ করেছেন। অনাহার আচ্ছা, এই দেখো তার রচনার এবং গল্পের মধ্যে উজ্জ্বলভাবে কি উঠে এসেছে, এই যে জিনিসটা একটু মাথায় রাখবা। আর তারপর দেখো তিনি লেখার সংখ্যার বৃদ্ধির উপর জোর না দিয়ে জোর দিয়েছেন কিসের, লেখার গুণগত মানের উপর, এটাও একটু খেয়াল রাখবা। এবং তিনি কিন্তু বেশি লিখে নাই, আমাদের শামসুর রহমান তারা কিন্তু অনেক কিছু লিখেছে, তিনি বেশি লিখে নাই, যেগুলো লিখেছে সেগুলো অনেক সারা সারা করে লিখেছে। প্রগতিশীল শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক আন্দোলনের প্রতি তার ওই ঐকান্তিক সমস্যা ছিল। 5টি গ্রন্থের মধ্যে মোট গল্প সংখ্যা 28টি, দরকার নেই, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আচ্ছা, উপন্যাসগুলো দেখি, এটা চিলকোটারের শ্যাপাই, কোয়াবনামা, দুইটা মনে রাখবা। অন্য ঘরে অনুসারে মনে রাখবা। এখানে সবগুলি গুরুত্বপূর্ণ দেখতেছি, এই কয়েকটাই আছে, এগুলো কি রাখবা। সংস্কৃতির বাঙা সেতু, খোয়ারি, দুধে বাতে, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, যেখান থেকে রেইনকোট গল্প সংকলন করা হয়। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলি না, তোমরা এতক্ষণ যারা আছো, যারা আসলে বের হয়ে গেছে তার তান্ত্রিকভাবে কিছু করার নাই, ওই যে বিদ্রোহী কবিতা সৃজনশীল দিই নাই, হ্যাঁ এখন দিচ্ছি। আচ্ছা, আমি একটু করে বলে দিই, বিদ্রোহী কবিতা সৃজনশীলটা একটু বলে দিই, যারা শেষ এতক্ষণ পর্যন্ত যারা আছে তারাই পাবে। বিদ্রোহী কবিতা সৃজনশীলটা তোমরা, আমি লিখে দিচ্ছি, বিদ্রোহী কবিতা কোথায় কোথায় থেকে সৃজনশীল আসবে আসলেই, এবং তোমাদের ওই যে উপরে যেটা বলে দিয়েছি সেটা একটু কে রাখবা। এবার আমরা বিদ্রোহী কবিতার সৃজনশীল কোথায় থেকে আসবে একটু লিখে নিব। প্রথমে বিদ্রোহী কবিতা আমরা কয়েকটা বিষয়, বিদ্রোহী কবিতা থেকে কোন বিষয়গুলো থেকে আসলে সৃজনশীল আসবে, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা লিখে ফেলেছি। প্রথমে বিদ্রোহী চেতনা, বিদ্রোহী চেতনা, এটার নাম অনেকগুলো আসতে পারে, দ্রোহ চেতনা বা দ্রোহ বা শুধু বিদ্রোহ, কেমন এভাবে আসতে পারে, বিদ্রোহী চেতনা বা দ্রোহ বা বিদ্রোহ। 2 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্বাধীন চেতা মনোভাব, অর্থাৎ মানুষ যে স্বাধীনভাবে বাঁচতে চায়, কারো অধীনে না, স্বাধীন চেতা মনোভাব, স্বাধীন চেতা মনোভাব, স্বাধীন চেতা কি মনোভাব। 3 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শাসন ও শোষণের প্রতিরোধী, অর্থাৎ তারা ইংরেজ শাসন আর কি, শাসন ও শোষণের প্রতিরোধ, এটাকে রাখবা। তারপরে অত্যাচারীর অবসানের দিকটি, 5 নম্বরে আরেকটা আমরা বলতে পারি পুরো বিদ্রোহী কবিতার মধ্যে অত্যাচারের অবসানের দিক বলেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান, থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখছো এখন চলে আসে সবাই, এত স্যার ব্যবসায়ী বিভাগে হ্যাঁ সব কিছু নিয়ে এইভাবে ক্লাস হবে। তোমরা শুধু আমাদের ক্লাসগুলো যদি যথেষ্ট পরিমাণে শেয়ার করো তাহলে কিন্তু যথেষ্ট তোমরা উপকৃত হবা, একটু কেয়ার রাখবা, কেমন। তো এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, তোমাদের মনে কি স্বাধীন চেতা মনোভাবের কথা বলেছি, বিদ্রোহী চেতনা এটাও বলেছি, শাসন শোষণের যে বিরুদ্ধে যে প্রতিভেদ, তারপর হচ্ছে তোমার কি অত্যাচারের বিরুদ্ধে অবসান, সেটাই আর কি। তারপর হচ্ছে শাসকদের অন্তরে, শোষকদের অন্তরে বয় ধরিয়ে দেওয়া, এটা তেমন আসবে না, তারপর বলেছি আসতে পারে, বয় ধরিয়ে দেওয়ার ব্যাপার বিষয়টি উপস্থিত না, তবে এগুলো একটু বেশি করে দেখবা। আমি দেখলাম এই 4টা বিষয় ঘুরে ফেরে বেশি আসছে প্রশ্নের মধ্যে, সৃজনশীল প্রশ্নের মধ্যে। স্যার উড়াদুরা ফরান, আমি তো তোমাদের বলছি না, হ্যাঁ নরলেগ্রাম, ওকে। আমাদের বাণিক বাপ্পি অনেকে কিন্তু অনেক জোর দিয়ে ক্লাস করে অনেকেই, যাক মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো, তোমরা ভালো রেজাল্ট করবে আমি আশা রাখি সবসময়। দেখছো এই যে সৃজনশীলের বিষয় লিখে দিয়েছি, অনেকে চলে গেছে। আজান হচ্ছে, আচ্ছা ভাই আজান হোক, সমস্যা নাই, আমরা আজকে পড়ে ফেলবো এক কথায়। আশা করি তোমরা লিখে নিয়েছো, আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এমসিকিউর জন্য ভাই আবারও বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়া করবা, অর্থাৎ এই যে যেগুলো শব্দরত্ব রয়েছে এগুলো একটু ভালো করে দেখবা, কোনটা কিসের প্রতি কী কী বোঝানো হয়েছে। একটু ভাই সময় আছে, একটু নিজেকে সময় দাও, পড়ালেখার প্রতি সময় দাও। শর্ট সিলেবাস ভাই, ফুল সিলেবাসও না, একটু পড়ো ভাই প্লিজ, পড়ো।
তোমাদের বড় ভাই হিসেবে বলতেছি, তোমাদের অভিভাবক হিসেবে বলতেছি, একটু পড়ো আর আমাদের জন্য একটু করে দোয়া করবা। এই যে নামাজ পড়ে দোয়া পড়ে যে ধর্মমত, আমাদের জন্য একটু দোয়া করবা। এত পরিশ্রম করতেছি তোমাদের একটা ভালো রেজাল্ট করার জন্য। যারা কিন্তু সারা বছর পড়ে নাই তারাও কিন্তু শুধু ম্যারাথন ক্লাসগুলো করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা। আর এখানে সৃজনশীলের টপিক কোন বিষয় থেকে সৃজনশীল আসতে পারে, MCQ কোন বিষয়, এমন এগুলো হয়তো সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে, কেমন? আচ্ছা, এবং সেগুলো তোমাদেরকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেই জন্য তোমরা একটু দোয়া করবা আর কি। আমরা বিনিময়ে তোমাদের দোয়ার শেয়ার বা আর কিছু চাই না। 204 জন, মাশাআল্লাহ। স্যার ভাই নামাজের জন্য বিরতি দিব ভাইয়া, আজকে একটু আমরা তাড়াতাড়ি শেষ করে তারপর নামাজ পড়বো আর কি, কেমন? আমি নামাজ পড়বো, তো আমারও তো নামাজ পড়তে হবে, তো একটু আসলে আমার একটু তাড়া আছে, তো আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু এগুলো পড়াইছি, কেমন? তো রেইনকোট গল্পের এই মূল বিষয়টা পড়ি এবং মূল কাহিনীটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো, যেটা গুরুত্বপূর্ণ সেই লাইনটা দ্বারা কী প্রকাশ পাচ্ছে, এই জায়গায় MCQ আসতে পারে, এটা বলে বেশিক্ষণ লাগবে না। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, নামাজ পড়ে নিবা, কেমন? ওকে, দেখো রেইনকোট গল্পটি 1978 ইলিয়াসের সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ গল্প গ্রন্থ, কে রাখবা? সর্বশেষ গল্প গ্রন্থ, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, 1997। কেমন? আমি দাগা দিচ্ছি। আমার সাথে প্রিপারেশন নেওয়া মানে তোমরা বুঝতে, বাংলা টিচার সাথে প্রিপারেশন নেওয়া, স্বপ্ন, স্বপ্নের জাল সংকলিত হয়েছে। এই পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1। মুক্তিযুদ্ধের সময়, শেষ সময় থেকে দেখো ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত হয়েছে। রেইনকোট গল্পে দেখো রেইনকোটের প্রতীকীয়ত্বের তাৎপর্য অসাধারণ। মানে রেইনকোট দিয়ে আসলে অনেক কিছু বুঝিয়েছে, দেশপ্রেম বুঝিয়েছে, প্রতিরোধ বুঝিয়েছে, কেমন? রেইনকোটের মাধ্যমে সাধারণত বীর মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সাহস, উষ্ণতা, দেশপ্রেম কীভাবে সঞ্চালিত হয় তা লেখক সুন্দরভাবে প্রকাশ করেছেন। মানে একটা রেইনকোট সে তার শালার, আচ্ছা যাচ্ছি তো কাহিনীতে, তারপর বলবো। অর্থাৎ একটা রেইনকোট পরার মাধ্যমে একটা সাধারণ মানুষও, মুক্তিযোদ্ধার একটা রেইনকোট পরার মাধ্যমে একটা সাধারণ মানুষে যে মুক্তিযোদ্ধা হয়ে উঠতে পারে। কেন হয়ে উঠতে পারে? কারণ রেইনকোট পরেছে বিদায় দেশের মানুষ তাকে সম্মান করেছে, সাধারণ মানুষরা তাকে দেখে চোর, চেচোর, পকেটমার সবাই তাকে দিকে পালাচ্ছে, সেই জন্য সাধারণ উদ্দেশ্য। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটি পড়ার পর তুমি কি কি জানতে পারবা? যুদ্ধের সময় ঢাকা মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার সম্পর্কে ধারণা লাভ করা, এবং মুক্তিযোদ্ধা রেইনকোট কীভাবে ভীত প্রকৃতির মানুষকে সাহসী। তাহলে এখানে কিন্তু তেমন কোনো সৃজনশীলের টপিক নাই, ঘুরেই ফিরে একই। ওই যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এটা, আর মিন্টুর কাহিনীটা, মিন্টুর চরিত্র, তারপর হচ্ছে ওই যে আসমা, তারপর হচ্ছে এদিকে তোমার ওই যে নুরুল হুদা। তো নুরুল হুদা যে বিতু ছিল এটা নিয়ে আসতে পারে, মানুষ যে বিতু প্রকৃতির মানুষ যে সাহস কেন্দ্রিক হয়ে যাচ্ছে সেটা, এবং দেশপ্রেমের জন্য তাকে যে উদ্বুদ্ধ করেছিল তার যে রেইনকোট মিন্টু, সেটা ঘুরে ফিরে এটা। আরেকটা হচ্ছে ডক্টর আফাস আহমেদ, প্রিন্সিপাল আফাস আহমেদ আর কি, আব্দুল সত্তার মিদা, তারপর ওরা তেমন আসবে না, বুঝতে পেরেছি, আব্দুল সত্তার এগুলো তেমন আসবে না। তো মুক্তিযোদ্ধার রেইনকোটের কীভাবে প্রতিফলিত হয় এটা জিনিসটা কে রাখবো আমরা। ওকে, তাহলে এরপর আমরা যাব এরপর উপরে একটু করে পাঠভিত্তিক উদ্দেশ্য একটু দেখি। পাঠ শেষে তুমি কী কী জানতে পারবে এখান থেকে? স্যার আমাদের জন্য দোয়া করবেন, তোমাদের জন্য আমি দোয়া করবো না, অবশ্যই তোমরা, আমি বলার সাথে সাথে এদের জন্য ক্লাস শেয়ার করতেছো, তাহলে তোমরা তো অবশ্যই তোমাদের জন্য অবশ্যই দোয়া করতেই হবে, মাস্ট দোয়া করতে হবে। স্যার শেষ হয়ে যাবে, এই তো বেশি পড়া না, তোমরা গুছিয়ে পড়লে এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা 87টা শেয়ার হয়েছে রেইনকোট গল্পের সৃজনশীল আসলে ভূমিকা এটা লিখবা। হ্যাঁ স্যার ভূমিকা এটা লিখবা, তবে এখানে চরিত্রভিত্তিক সৃজনশীল দিবে, সবসময় ভূমিকা লেখা যাবে না। যে চরিত্র তুমি মনে হচ্ছে এই চরিত্রের সাথে এই চরিত্রের মিল আছে, তুমি এই জিনিসটা রিলেট করার চেষ্টা করবা, ওই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করবা, এগুলো মাঝখান করে দিবা ভূমিকাগুলো, অথবা শুরুর দিকে বসাই দিবা, তবে প্রশ্নে কী চেয়েছে আগে সেটা বোঝার চেষ্টা করবা। মুক্তিযুদ্ধ চলাকালে পাক বাহিনীর যে বর্বরতা করেছে পাকিস্তানি বাঙালি মানুষদের উপর, সেটা মুক্তিযুদ্ধের বিরোধিতারা কীভাবে পাক বাহিনীকে সহায়তা করেছিল সেটা। আচ্ছা আমরা এখান থেকে পুরোটা আসলে পড়া সম্ভব না, আমরা একদম শুরু থেকে পড়ি, কীভাবে পড়বো সেটা একটু করে বলে দিই। আর দেখো সর্বপ্রথমে তোমরা 195 জন 96 জন আসো। দেখো ভোর রাত থেকে বৃষ্টি, তাহলে বৃষ্টি শুরু হয় কখন? ভোর রাত। MCQ আসার জন্য আমি একটু বৃষ্টির বল কেমন? জমজম। বৃষ্টির মেয়াদ কয়দিন? 3 দিন। কেমন? কারণ শনিতে কত? 7, মঙ্গলে কত? 3। কে রাখবা? শনিতে কয়দিন হয়? 7 দিন, মঙ্গলে 3 কত হয়? 3 দিন, আর সব দিন। এটা আসলে কি? এটাকে কি বলা হয়? এটা হচ্ছে খনার বচন। এটাকে কি বলা হয়? খনার বচন। এটাকে বলা হচ্ছে খনার বচন। খনার বচন কি? কৃষিকাজে ব্যবহৃত প্রবাদ প্রবচনকে বলা হচ্ছে খনার বচন। তাহলে বৃষ্টি সম্পর্কিত খনার বচন, শনিতে 7, মঙ্গল 3, আর সব দিন। বৃষ্টি শুরু হয় কখন? ভোর রাত। কি বারে ভোর রাত? মঙ্গলের ভোর রাত থেকে। মঙ্গলবারে শুরু হয় বৃষ্টি। কি বারে শুরু হয়? মঙ্গলে।
বৃষ্টির মেয়াদ কয়দিন? 3 দিন। কারণ দেখো শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন। এখন তোমার অবস্থা শনিতে 7 দিন না, এরকম না। এটা হচ্ছে খনার বচন অনুসারে এমন একটা কথা প্রচলিত আছে, শনিবারে যদি বৃষ্টি শুরু হয় সেটা 7 দিন থাকবে, মঙ্গলবারে শুরু হলে সেটা 3 দিন থাকবে, আর অন্য সব ফলে নাকি 3 দিন থাকবে। এটা একটা খনার বচন প্রচলিত কথা আর কি। আচ্ছা, তারপর দেখো এটা একটা জেনারেল স্টেটমেন্টের সাধারণ মানে স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে। এই দেখো শুরু হয় কখন? মঙ্গলের পর রাত থেকে। 3 দিন। মেঘের গুরু গুরু কয়দিন ছিল? 3 দিন। এমসিকিউর জন্য যেগুলো বল দিচ্ছি সেগুলো। তারপর বুধের সকালে জল, বৃষ্টির জল নামলো কখন? বুধবারে। বুধের সকালে, বিকেলে মেঘ কয়বার? চল। আর বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই। এবং এখানে কোন কোন দিনের কথা বলা হয়েছে তোমরা অলরেডি দেখতে পেয়ে যাচ্ছ। শনি বলেছে, মঙ্গল বলেছে, যেগুলো বলা নেই সেগুলো মাথায় রাখবা। তারপর দেখো কিন্তু এখন বলে গেছে যেটুকু মনে আছে পুরো পেট কভারের নিচে ঘুমিয়ে এক পশলা ঘুমিয়ে নেওয়া যাচ্ছে, এগুলো তেমন দরকার নেই। এই দেখো ফুটফাট কয়দিন বন্ধ? ফুটফাট কয়দিন বন্ধ? 3 দিন। এলেন দ্বারা কি প্রকাশ পাচ্ছে? যুদ্ধবিরতি, সাময়িক কারণে অথবা বর্ষার কারণে যুদ্ধবিরতি, সাময়িক যুদ্ধবিরতি বা বৃষ্টির জন্য যুদ্ধবিরতি। কেমন? তারপর দেখো বাদলায়, বাদলা মানে বর্ষার দিনে বন্দুক ভারতকে একটু জিরিয়ে নিবে না, এ কটাতে নিশ্চিন্ত আরাম করো। তার হইলো কই ম্যান প্রপোজেস, মানে মানুষের ডাক, একদম চমৎকার। সকালে বাড়াল, এগুলো দরকার নাই। হেমন্তের শীত। তাহলে এখানে দেখো কোন ঋতুর কথা উল্লেখ আসছে? হেমন্ত। বর্ষা ঋতুর কথা উল্লেখ করবে, তবে প্রথমেই উল্লেখ করেছে হেমন্তের। শীত, শীত পর্দা ছিটে ফেলা, শীত কখন আসে? হেমন্তকালে ফালাফারা করে ফেললো। মিলিটারি আস্তার করে আল্লাহ গো আল্লাহ মান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে সূরা মনে হয় ইউনুস না, দোয়া ইউনুস বলা হয়, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে যেহেতু ইন্দি সরকার ক্ষমতায় আসতেও পারে, এটা হচ্ছে বিপদ থেকে মুক্তির দোয়া। আল্লাহ মান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা ইউনুস মনে রাখবা, বিপদ থেকে মুক্তির দোয়া। এটা পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়, কয়েকশো মুখস্থ করেছেন। কেন মুখস্থ করেছে? কারণ এখন তার মধ্যে ওই যে উপরের প্রাণে দৃষ্টি চলে গেছে, মানে পরলোকের প্রাণে। কেমন? এরপর দেখো স্যার কৌশলটা কিসের কৌশল? স্যার প্রশ্নোত্তরের কৌশলটা শিখিয়ে দেন। মূল টপিকটা লিখলে কি হবে? প্রশ্নোত্তরের কৌশল মানে তোমাকে আগে পড়ালেখা না করে প্রশ্নোত্তরের কোনো কৌশল পাবে? তোমার এগুলো এমনি এমনি আসবে না, তো পড়তে হবে। এরপর দেখো কোন দিক থেকে দেখো তো একটা না একটা ভুল হয়ে যায়। যেমন দেখো দোয়া মনে হলো ঠিক, টুপি মাথায় দিতে ভুল হয়ে গেল। কেন কেন ভুল হয়ে গেল? ওই যে টুপি মাথায় কেন দিতে হবে? কারণ তখন পাকিস্তানের হানাদার বাহিনী আসলে মুসলিম না হলে হিন্দুদেরকে গুলি করে দিত, হত্যা করে ফেলতো। সেজন্য অনেক হয়তো হিন্দুরা কলমাও শিখেছে, কিন্তু টুপি মাথায় দিত না। সেজন্য টুপি মাথায় দিতে ভুল হওয়াতে সে একটু আশঙ্কা প্রকাশ করছে, আমার কি হবে? দুটো চিটকানি দরজার বলে না, একটা কিল, দরজার এগুলো অনেক আগের কাহিনী। তো সেই জন্য আসলে 2 পাড়ের দরজা কিল ছিল, ডাসা ছিল কাঠের। ডাসাগুলো দরজার কপাট ফাঁক করতেই বাতাসার ঘরে ঢুকে কে? প্রিন্সিপালের পিয়ন। এই পিয়নের নাম হল ইসেককে। পিয়নের নাম কি? ইসেককে। তোমরা দেখবা কলেজের মধ্যে পিয়নগুলো যে পার্ট দেখায়, কলেজের প্রিন্সিপাল এরকম পার্ট দেখায় না, মানে তুমি গেলে দেখবা ওরা মাপবেই না, মানে ও একদম প্রিন্সিপাল চেয়ে অনেক বড়। এরকম প্রিন্সিপাল হচ্ছে আমাদের এই যে ইসেককে। নাম কি? ইসাক মিয়া। ইসাক মিয়া কি? পিয়নের নাম হচ্ছে কি? ইসাক মিয়া। ইসাক বাংলা বলা ছেড়ে দিয়েছে এপ্রিলের শুরু থেকে। কেমন? উর্দু বলে এখন। ওকে ওকে, তোমাদের ভালো লাগতেছে? ভালো লাগলে করাবো। আচ্ছা ওকে ওকে ওকে, তারপর খেয়াল করো। হ্যাঁ, তাহলে দেখো মেয়েটা না পিয়নকে জড়িয়ে দেওয়া চুমুকে দিচ্ছে করেছিল। এখন প্রশ্ন আসতে পারো, বা স্যার ওকে আসলে মানে ওরকম মানে মেয়েদেরকে ভালো লাগে না, ছেলেদেরকে ভালো লাগে সেজন্য চুমুকে দিচ্ছে করছে, এরকম না, আসলে এরকম না। ও হচ্ছে ভয় পেয়েছিল, মিলিটারি আসছে সেজন্য পিয়ন আসছে। পিয়ন তো আর তার শত্রু না, যদিও সে রাজাকার, ওদের পক্ষ নিয়েছে, দুবাসী মানুষ। তারপরে যেহেতু সে তো হত্যা করবে না, সেজন্য তাকে চুমুকে দিচ্ছে করেছিল। ভালোবাসায় না, ওই যে খুশিতে। মনে থাকবে? তোমরা আবার এটা মনে করিও না। আচ্ছা, এরপরে খেয়াল করো। হ্যাঁ, এরপরে খেয়াল করি আমরা, এরপরের দিকে যাই, শেষ করে দিব এটা। কিন্তু লোকটার চিনচিনে, তাহলে চিনচিনে করা কার? ইসাক মিয়ার। গম্ভীর হাকে সান্নে সালাম দিয়া, প্রথম উক্তি ইসাক মিয়ার। এবং পুরো রেইনকোট গল্পের প্রথম উক্তিটি হচ্ছে কার? দেখো তো, ওই যে সংলাপটি কার? ইসাক মিয়ার। সান্নে সালাম দিয়া, গম্ভীর সঙ্গে চিনচিনে গলা, অনেক আছে সান্নে সালাম দিয়া এরকম করে বলে। কেমন? তারপর খেয়াল করো, স্যার নাকি দিয়া, সালাম দিয়া। আল্লাহ আর হাসেন, আমি হাসাচ্ছি নাকি? একদম ইসেকের সামনে সালাম দিয়ে বলে সে ভাঙা চোরা গলায় খুসকুতে নিজের বাক্যের কোমলে ষষ্ঠ করে এবং হুম তারে তলব কিয়া মানে আপনার খুশ করেছে, আমি জানে হোক। এখন যেতে হবে। কি ব্যাপার? কলেজে বেশি কথা বলার জন্য কলেজের দেওয়াল গেছে, তারা বোমা ফাটেছে গত রাতে। मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और आप जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, माने বোমা মারছে, গেট তোড় দিয়া। মানে কি মিসক্রিয়ান মানে হচ্ছে দুষ্কৃতকারী। এখানে কেন একবার সবসময় মিসক্রিয়ান দ্বারা মুক্তিযোদ্ধা কিংবা মুক্তি বাহিনীদেরকে বোঝানো হয়। মিসক্রিয়ান শব্দের অর্থ দুষ্কৃতকারী। তো দুষ্কৃত ছাড়ে হচ্ছে যারা
আমাদের মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিবাহিনী ছিল, তাদেরকে বোঝানো হয়েছে। তো তারা হচ্ছে কি করেছে জানো, ইলেকট্রিক ট্রান্সফর্মার থোড় দিয়ে মানে চুড়ে দিয়েছে, এবং ওই যে ইনি গল্পকথক নুরুল হুদা, তার যাওয়ার সময় ওর আফস জানে কা টাইম প্রিন্সিপাল সাহেবটা কোটির মধ্যে গ্রেনেড মারছে, গেট তোড় দিয়ে গেট টেট উড়াই ফেলছে, বুঝছো? আমি একটু দ্রুত পড়াচ্ছি, আসতে যান স্যার। স্যার আমাদের কলেজের পিয়নের আচরণ দেখলে মনে হয় সে হার্ভার্ড থেকে সানাই সালাম দিয়ে। ওকে ওকে ওকে, আচ্ছা দেখো, তারাই মনে হয় সবচেয়ে বড় মেয়র। হ্যাঁ দেখো, তাহলে এখানে তোমার বোঝার জন্য একটা খেয়াল রাখতে হবে, আমি একটু করে তোমাদেরকে বোঝার সুবিধার্থে তোমরা এঁকে ফেলো, ছোটো করে একটু এঁকে ফেললে তোমাদের মাথায় থাকবে। আমি এঁকে দেওয়ার চেষ্টা করতেছি, কেমন? জাস্ট এরকম করে আঁকো, আর কিছু আঁকবে না, আমি যা বলতেছি তা আঁকবা, তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলবা, কেমন? তাহলে প্রথমে আমাদের ঢাকা কলেজটা ছিল এরকম, এটা মনে করো রাস্তা, যেটা লাল কালার দিছি সেটা রাস্তা, তোমরা এবার মনে রাখো, যেটা লাল কালার দিছি সেটা কি রাস্তা, আবার যেগুলো নীল কালার দিচ্ছি সেগুলো মনে করবা ওই যে আর অন্য কিছু। যেমন এখানে আবার লাল ধরে যাচ্ছে, লিখে ফেলো, বইয়ের মধ্যে লিখে ফেলো। এটা হচ্ছে টেনিস লন, এটার নাম হচ্ছে টেনিস লন, টেনিস, এটা মনে করো ড্রোন ভিউ, টেনিস লন। আবার তুমি যদি এদিকে দেখো, এদিকে আছে ফুল বাগান, এদিকে হচ্ছে কি ফুল বাগান। আবার এদিকে হচ্ছে দেওয়াল দিয়ে ঘেরা, বুঝছো? দেওয়াল, এদিকে দেওয়ালের পাশে হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফর্মার, এটা ধরে নাও ইলেকট্রিক ট্রান্সফর্মার, এটাকে আমরা বলবো টি ধরি সংক্ষেপে, ই দিয়ে ইলেকট্রিক, টি দিয়ে ট্রান্সফর্মার, কেমন? তারপর হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফর্মার পরে এখানে হচ্ছে, এটা হচ্ছে কলেজ দালান, এটা কি দালান? কলেজ দালান। তাহলে এটা থেকে এমসিকিউ আসলো, তুমি যাতে সহজে পারো সেজন্য লিখে দিচ্ছি আমি, যারা পারো তাদের একটু করে চুপ করতে হবে। কলেজ দালানের পরে হচ্ছে, এটা হচ্ছে বড় একটা মাঠ, এখানে ক্রিকেট খেলাও হয়, ফুটবল খেলা হয়, সেজন্য এটাকে আমরা বলবো ক্রিকেট। তাড়াতাড়ি লিখে ফেলো, তাড়াতাড়ি দুয়াদি করে, মানে যেভাবে হয় ক্রিকেট ও ফুটবল মাঠ। তারপরে এই যে এখন আমরা একটু লাল দিব, রাস্তাটা আবার এদিকে আসছে, এদিকে আসে এদিকে। এখন যেটাও লিখবো সেটা হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার আর জিমনেশিয়াম ভবন, এটা হচ্ছে পাকিস্তানিদের যে মিলিটারি ক্যাম্প, কেমন? এটার নাম ছিল জিমনেশিয়াম ভবন, জিমনেশিয়াম ভবন মানে হচ্ছে ব্যায়ামাগার। এবং এদিকে আরেকটা রাস্তা ছিল, এদিকে আরেকটা ছিল, সেটার নাম হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার, ওই যে প্রিন্সিপালের কোয়ার্টার। যাদের লেখা আছে তাদের লেখার দরকার নাই, যারা লিখো নাই তারা লিখে ফেলো, প্রিন্সিপালের কোয়ার্টার, সংক্ষেপে এতটুক। এবং সরি, এই যে লাল যেটা দেখতেছ তোমরা, লালটা হচ্ছে রাস্তা। এবং এই যে এখানে একটা বড় রাস্তা আছে, এটা হচ্ছে একদম মেইন রোডের এই যে এখানে হচ্ছে নিউ মার্কেট। যাক, তো আমাদের মূল সড়কটা হচ্ছে এখান থেকে এসে, এটা হচ্ছে একদম কলেজের ভিতরে সড়ক। এটা এতটুকু বুঝছো কিনা বলো আগে, এতটুকু বুঝছো কিনা দেখো। এখন এই জিনিসটা তোমরা লিখে ফেলেছো আশা করি, অনেকেই চলে গিয়েছে। যাক, আচ্ছা যাক, সবাই আসবে না। স্লো ফরাইলে অনেকেই ক্লাস করতে চাইবে না। আশা করি তোমরা লিখেছ, এবার একটু খেয়াল করো, এবার লেখা শেষ হলে এবার একটু খেয়াল করো। এবার আমরা মুছে দিচ্ছি, কেমন? তাহলে এখানে ভালো করে টেনিস লন, ফুটবল বাগান, এই যে কলেজ দালান, তারপর ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট, জিমনেশিয়াম ভবন, মিলিটারি ভবন। এখানে প্রশ্ন আসবে যে এরকম, দেখো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা বই আছে তোমাদের, আশা করি তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে এরকম। ট্রান্সফর্মার তো কলেজের সামনে দেওয়াল ঘেঁষে, তো কলেজের সামনে দেওয়াল ঘেঁষে হচ্ছে ট্রান্সফর্মার, তারপর হচ্ছে টেনিস লন এবং ফুল বাগান, এরকম করে বলা আছে। আর তারপর হচ্ছে এরপরে হচ্ছে কলেজ দালান ফেরিয়ে ক্রিকেট এবং ফুটবল খেলার মাঠ ফেরিয়ে একটু বাঁ দিকে মিলিটারি ক্যাম্প, এরপর হচ্ছে এর পাশে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার। তাহলে মাঠ ফেরিয়ে কোন দিকে কি, এটা খেয়াল রাখবা, প্রিন্সিপালের কোয়ার্টার। তারা আসছে মূলত এখানে, তো এখান থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার মেরে তারা এখানে কেমনে আসছে, এটা মূলত তারা গ্রেনেডটা মারতে চেয়েছিল মিলিটারি ক্যাম্পে, মানে মিলিটারি এখানে অবস্থান করতো। এটা হচ্ছে ঢাকা কলেজ, বুঝছো? তো এখানে পড়ে গেছে, তো এখন সেই জন্য মিলিটারিরা শক করেছে, নুরুল হুদা এর সাথে জড়িত।
কেমন, সেই জন্য এটা বলেছে। ভাইয়া পড়ান 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 পড়ান, ঠিক আছে কিনা বলো, তোমরা বুঝতেছি কিনা বলো আগে, না বুঝলে এত বড় মাঠটা সেই কই। আচ্ছা স্যার আজকে 45 থেকে নামাজের সময় দেবেন 9টা পর্যন্ত। আচ্ছা আমরা এত কোনো শেষ করে দিব, টেনশন করার দরকার নেই, দাঁড়াও শেষ হয়ে যাবে, আমি তোমাদেরকে পড়ার চেষ্টা করতেছি। তোমরা শেয়ার করেছো, আবার শেয়ার করেছো, শেয়ার কয়টা হয়েছে? 88টা, 100টা হয়ে যাক না ভাই, 100টা চাই, 100টা করে দাও কোনো রকম আমি ক্লাস শেষ করার আগে। আচ্ছা তারপর দেখো, হ্যাঁ এই যে দেখো এবার কেয়ার করো, ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফর্মার তো কলেজের সামনে দেওয়াল গেছে, এবার চিত্রতে তোমরা দেখো, দেওয়ালের পরে হচ্ছে বাগান, বাগানের পর টেনিস লন একসাথে, এরপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাদিকে কি প্রিন্সিপালের কোয়ার্টার, তো বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার বলছে জিমনেশিয়াম না, ডান দিকে যদি বলতো তুমি বলবো জিমনেশিয়াম বলবো, এটা একটু মাথা রাখবা। কলেজের জিমনেশিয়াম মানে হচ্ছে যেখানে ব্যায়াম করা হয়, সেখানে মিলিটারি ক্যাম্প, এখন তারাই কেন থাকে? প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, আটক করা না অ্যাটাক করা, খেয়াল রাখবা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আটক করা লিখে দেওয়া যায়। সামনে দেওয়াল বোমা মেরে এতটা ফৎকারা গেল কি করে, সে জানতে চায় ক্যাসে হওয়া, এটা বলছে। প্রিন্সিপালের ফিয়ান জানবে কি করে, আফ কি ক সাকতা অনেক কি হব দে, আপনি এগুলো কি বলতেছেন, মানে সেই বা বলবে কি করে, তাকে কি প্রিন্সিপালের লোক ভাবে নাকি, এভাবে আর কি। আচ্ছা তাকে মিসকেন্দ্র লোক পাবে নাকি, মাথাটা আপনি নিশ্চয় হয়ে গেলে পানির মতো গড়িয়ে পড়েছেন মিয়া বেটিয়ে 7 টাকায় আর এই 5-7 মিনিট লাগেগা, তা সে জানে না। তোমরা যদি হিন্দি ভাষা তা জানা এরকম লাগেগা মাগেগা, তুম পড়ালেখা করতা হ্যাঁ, হামারা পরীক্ষা সামনে হ্যাঁ, 26 তারিখ থেকে হামারা পরীক্ষা শুরু হবে হ্যাঁ, এরকম করে বলবা, দেখবো হয়ে যাবে। ओके नहीं नाश्ता आमंत्रण देखिए हम नाश्ता नहीं खाएंगे। अब्दुल सत्तर मियाँ दौर का दौर जाना होगा। अब्दुल सत्तर मियाँ के जियोग्राफी प्रोफेसर, अब्दुल सत्तर मियाँ के जियोग्राफी प्रोफेसर दौर जाना होगा। आप आबे आइए आप, और यहाँ नहीं एक कन्या साहब पहुँच गया माने पहुँचे गए सब प्रोफेसर्स को परफर्स को एतला दिया फरनाई ताड़ाताड़ी आसेन। কলেজের নেতৃত্বে মিলিটারির হাতটা কলেজটা এবং তাকে ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায় রাস্তার গট গট করে তাকাতে ট্যাক্সি দোলে। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে এবার বলি, এখানে প্রত্যেকটা লাইন আসলে ব্যাখ্যা করা সম্ভব হবে না, আমাদের যেহেতু ক্লাস শেষ করতে হবে খুব শীঘ্রই। তোমরা 100টা শেয়ার হয় না কিন্তু এখনও, আসতে পারাইতাম বলে রেশমি আর আসতে পারাইতাম। আচ্ছা দেখো তাহলে আমরা আর একটু বলছি, দেখো জিওগ্রাফি অফিসার বারদিক ইসাক মি এখন নিজেই মিলিটারি কর্নেল বললে চলে। বলছিলাম না ওই যে বাপ বেশি পিয়নদের, তবু বুরবেলা কলেজের ভিতরে কর্নেল কোচ চলে আসে, সে হয়তো ডেমোটেট হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে, অর্থাৎ মিলিটারি যখন সরাসরি আসছে তবে সে একটু নিচে নামছে। তবে বুরবেলায় কলেজের বলছি আরও নিচে নামতে হবে। আমি লাইট দুটো অফ করে দিই, তারও আমি দেখতে অসুবিধা হচ্ছে। তারপর দেখো কোথায় ছিলাম, হ্যাঁ কিন্তু ক্যাপ্টেনের দিকে তাকে ঢালা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে সবাই তাকে দেখে তটস্থ সব মানে ইতস্ত বোধ করে, কারণ সে এতদিন বাঙালি ছিল, এখন পাকিস্তানি হয়ে গেছে, রাজাকারদের পক্ষ নিয়ে ফেলছে। সেজন্য এপ্রিলের শুরুতে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের ইসাক মিয়া বাংলা বলা ছেড়ে দিয়েছে কখন? এপ্রিলের শুরুতে গিয়ে, তারপর উর্দু বলা শুরু করেছে আর কি। কেমন কোন কালে দাদা না পরদাদা বহেরানা মামুকে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খানসামা ছিল, সেই সময় এখন দিল্লিতে উর্দু বলে, এটা আসবে না। অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাওয়ার টানটা আবার এরকম করে বলেছিল, এরকম করে মেয়েরা বলে আসলে। তো তার একটা স্ত্রী রয়েছে আসমা, নাম ছিল কি আসমা। আবার যে আর আসতে পারে তা মৃদুয়ান, আমার আসলে শেষ করতে হবে এখন। আমি প্রত্যেকটা এরকম হলে আমি তোমাদেরকে আস্তে আস্তে পুরো গল্পটা বলে দিই, এটা ভালো হবে কেমন, এবং গুরুত্বপূর্ণ যেগুলো নেই সেগুলো দেখাই দিই, এটাই ভালো হবে। তাহলে দিকে একটু খেয়াল করো। তাহলে বউ বলছে এটা, তাহলে এটা একটু ব্যাখ্যা করে দিই। অর্থাৎ অসময়ে বৃষ্টিতে বীজ যেত হাঁফানি, ওর হাঁফানি আছে। তাহলে এখানে একটা রোগের কথা বলা হয়েছে, বা নুরুল হুদার কোন রোগটা ছিল? হাঁফানি। বইয়ের এসব সোহাগের কথা কি শুনলে আর তা চলবে? বউ কি প্রিন্সিপালের দামাকে বাঘ নিবে? অর্থাৎ বউ কি প্রিন্সিপালের দামাকে বাঘ নিবে? না, নিবে না তো কেমন। আচ্ছা তারপর দেখো এর উপরে কলেজে কর্নেল এসেছে, আজকে কার কপালে কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তাহলে কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার কাছে কর্নেলের কাছে তদবির মানে দাবিটুকু করবে না? মানে কবি আমাদের নুরুল হুদা বলতেছে যদি আমাকে ধরবে তো আজকে গুলি করবে, মারা যাব। তো গুলি করার সময় আমি প্রিন্সিপালকে অনুরোধ করবে ডক্টর আফাস আহমদকে আমাকে যাতে কপালে গুলি করে, কারণ অন্য কোথাও যদি গুলি করে তাহলে আমি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, আর যখন বেঁচে যাবো আমার অনেক কষ্ট হবে। তার চাইতে বরং কপালে গুলি নির্ঘাত মৃত্যু কষ্ট কম হবে। সেজন্য